মূলত এটা রিজন যা। ওকে, ওখানে কি নিয়ে কাজ করতেছেন ভাইয়া? আমি সক টিমে আছি ওখানে। আমাদের ওকে। ওই সিম আছে, সক আছে, ওইটাই আর কি, ওই টিমে শিফটিং ডিউটিতে আছে। ওকে, গ্রেট। তো যেহেতু আপনি শখে আছেন, আপনার জন্য তো আসলে খুবই দরকার অবশ্যই, কারণ এটা ছাড়া তো আসলে আপনি ওখানে ই করতে পারবেন না। আপনার জি এক্সপিরিয়েন্স আছে, পাশাপাশি যদি আরো স্কিল নেওয়া যায় এক্সট্রা ভাবে জি জি। অ্যাডভান্স লেভেলে, তখন আপনার জন্য আরো ই হবে আর কি, ইফেক্টিভ হবে। আমি একটু সার্টিফিকেশন নিতে চাচ্ছিলাম, এই জন্য আসলে এটা করা আর কি আমার। ওকে, এটাও আমার কোর্স করলে আপনারা 100% পাশে বা পাশেরই প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন, সমস্যা নেই। জি। ওকে। তা অনেক, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ভাই? ওকে, অনেক ভাই। শামীম ভাই শোনা যাচ্ছে? শামীম ভাই, একটু যদি কথা বলতেন, আপনার পরিচয়টা একটু দিতেন এবং কোথা থেকে বলতেছেন, এখন কি করতেছেন, ওভারঅল সবকিছু। থ্যাংক ইউ। আমি আসলে এই সেক্টরের না, ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে রাইট নাও বেসড ইন জাকার্তা। ওকে। আর আর্লি 2001 সালে বা 2000 সালে, তখন ভুইয়া হয়তো নাম শুনে থাকবেন, ফ্যাকাল্টি মেম্বার ছিলাম ওদের কম্পিউটার সেন্টারে। ওকে। আর রিসেন্টলি একটু চেষ্টা করছি এথিক্যাল হ্যাকিংটা শিখার। ইন্টারেস্ট হচ্ছে সক বা রেগুলেশনস, এই সেক্টরে কাজ করার, সাইবার সিকিউরিটির রেগুলেশনস বা কি বলা যায়, একটু মানে ম্যানেজমেন্ট লেভেলে, নট দ্যাট মাচ মানে টেকনিক্যাল। গভর্নেন্স, গভর্নেন্স যে পার্টটা আছে ওইটা আর কি, জি বুঝতে জি। পারি। ওকে। অনেকটা সিসা বা এরকম। হ্যাঁ। বুঝতে, আইটি ওর গভর্নেন্স আর এর এগুলা মধ্যে একটু অবশ্য, জি, এর মধ্যে অবশ্য অন্য একটা প্ল্যাটফর্মে অ্যাডমিশন নিয়েছি, ওরাও ক্লাস করাচ্ছে, কিন্তু ওইটা হচ্ছে অনেক বেশি, বা ওটা ওভারঅল আর কি, খুব বেশি মাছ ডিপ না। সো ওকে। এখন দেখি আপনাদের এখান থেকে একটু চেষ্টা করব ইনশাল্লাহ, নেক্সটে ইনশাল্লাহ। কিছু পাওয়া যায় কিনা। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমরা হলো ইন্ডাস্ট্রি লেভেলের যে যেগুলো দরকার, যেহেতু আমরা আসলে যারা ব্যাংকিং সেক্টরে কাজ করি বা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা জানি যে আসলে একজন বিগিনার লেভেলের বা যারা ফ্রেশার বা যারা সাইবার সিকিউরিটিতে আসতে চায়, তারা আসলে আহ, কি কি শিখলে আসতে পারবে, সহজে স্কিল নিলে আসতে পারবে, সেইভাবে আসলে আমরা কোর্স মডিউল প্লাস আমাদের মেন্টর যারা সবাই ইন্ডাস্ট্রি লেভেলের এক্সপার্ট আর কি কাজ করছে। ওকে, ইনশাল্লাহ কত হবে। আমি আর দুজনের সাথে পরিচয় হব র্যান্ডমলি, তারপর আমরা শুরু করে দিব। আচ্ছা, মাসুদুর রহমান ভাইয়া শুনতে পাচ্ছেন? মাসুদ ভাই, ভাইয়া শুনতে পাচ্ছি ভাইয়া। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, আমি বর্তমানে কাজ করছি ওয়েস্টার্ন গ্রুপে। সো এখানে আইটি ডিপার্টমেন্টে আছি। সো ওকে। কারেন্টলি আমি নেটওয়ার্কিং এবং হচ্ছে সিস্টেম এবং সার্ভার নিয়ে কাজ করছি। তো খুবই রিসেন্টলি একটু সিম সলিউশন নিয়ে এক্সপ্লোর করতেছি। তো যেহেতু সিম সিস্টেমটা সকের সাথে খুব বেশি রিলিভেন্ট, এই জন্যই আসলে এই ওয়ার্কশপে জয়েন করেন, কিছু শিখতে পারি কিনা। ওকে, থ্যাংক গ্রেট। ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একজনকে নিব। আমরা তো র্যান্ডমলি নিচ্ছি আর কি, সবাইকে নেওয়া পসিবল না। আচ্ছা, আমি শিবান্তা, শিবান্তা শুনতে পাচ্ছেন আমাদের? শিবান্তা। ওকে। শারিয়ার রহমান ভাই শুনতে পাচ্ছেন আমাদের? শারিয়ার ভাই? ওকে, ঠিক ভাইয়া আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। হুম, শাহিদুর রহমান বলছেন, আচ্ছা, সমস্যা বলতেছিলাম। নেই ভাই, ভাই আপনার পরিচয়টা একটু দেন, এখন কি নিয়ে কাজ করতেছেন, সাইবার সিকিউরিটিতে বা সকে কেন ইন্টারেস্টেড, বা এটা একটু যদি বলতেন আমরা সবাই একটু তাহলে জানতে পারতাম। সাইদুল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। একটু বলেন ভাইয়া। আচ্ছা, তো হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে মন্নুতে আছি। আমি নেটওয়ার্কিং নিয়ে কাজ করছি। তো আগে থেকে
যখন ওই যে সার্ভার নিয়ে কাজ করতাম গ্লোবাল ওয়ান পিভিটি লিমিটেডে কয়েক মাস ছিলাম আমি, তো ওকে ওইখান থেকে আমার আর কি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করার আর কি ওকে ইচ্ছা। তো এই কারণেই আর কি ওকে ওকে পছন্দ। থ্যাংক ইউ সো মাচ। আমি তো আর ডাহা দেই নাই, ডাক দিলে তুই আমার আটকাইবে, এর লাগে ডাহা দেই নাই। ওকে, তো আমি একটু শেয়ার দিচ্ছি, আমি একটু জাস্ট 2টা মিনিট টাইম নেব, তারপরে আমাদের ওয়ার্কশপটা শুরু করব। আমাদের আজকে ওয়ার্কশপটা আসলে পুরোপুরি প্র্যাকটিক্যাল, তো আপনারা এনজয় করতে পারবেন। ওকে, তো আহ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ সাইবার ইনস্টিটিউটের পক্ষ থেকে। এখানে আইটি এবং সাইবার সিকিউরিটি ট্রেনিংগুলো আসলে করানো হচ্ছে আর কি। তো যে ট্রেনিংগুলো আমরা করাচ্ছি তার মধ্যে টপ লেভেলে যেগুলো আছে: সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং, কমপ্লিট সক ইমপ্লিমেন্টেশন ট্রেনিং, জিরো টু জব রেডি, ওএসসিপি, কমপ্লিট সিসিএনএ, জিরো টু মাস্টারি, লিনাক্স সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, তারপর ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, সফটওয়্যার অনেক কোর্স আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আছে, এগুলো আমরা করাচ্ছি। ওকে, তো আমি কথা বলছিলাম তখন শেখ তরিকুল ইসলাম। আমি একটি ব্যাংকে কাজ করছি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসাবে। আমি আর কিছু ভেন্ডর সার্টিফিকেশন আছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমাদের আজকের যে মেন্টর থাকবেন, উনি মোহাম্মদ আশরাফুল আলম ভাইয়া। উনি সোয়াক আর্কিটেক্ট হিসেবে কাজ করছেন আর কি একটা প্রতিষ্ঠানে, এবং তার আগে উনি অনেকগুলো ব্যাংকে প্লাস প্রতিষ্ঠানে সোয়াক ইমপ্লিমেন্ট করছেন পুরোটাই। তো উনি সিএসএ, ইসিআইএস, সিসি, সিকিউরিটি অপারেশনস অ্যানালিস্ট, আইএসও, অনেকগুলো সার্টিফিকেশন আছে। ভাইয়া যদি যে প্রজেক্টগুলো কমপ্লিট করছে সকের উপরে, তার মধ্যে বাংলাদেশ ব্যাংকের বিনিময় একটা আছে। তো এখানে উনি সক ডিপ্লয় করছে, যেমন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ বিমান, ব্র্যাক এনজিও, আশা ইন্টারন্যাশনাল, বাংলাদেশ ল্যান্ড মিনিস্ট্রিতে উনি সকের পুরো প্রজেক্টটা কমপ্লিট করছে আর কি, ইমপ্লিমেন্ট করছে। তো আমি আর সময় নিচ্ছি না, তার আগে আমি একটু ডিসকাস করি। 1 মিনিট টাইম নেবো আপনাদের। ওকে, সকের ই নিয়ে কোনো কোশ্চেন থাকলে সব এখানে পেয়ে যাবেন, তারপর এটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো। তো আমি একটু আশিফুল ভাইকে আমি আমার এটা ছেড়ে দিচ্ছি। ভাই শুনতে পাচ্ছেন আশিফুল ভাই? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আমার আমি কথা শুনতে তাহলে, পাচ্ছেন সবাই? শোনা যাচ্ছে, আমি তাহলে স্ক্রিনটা অফ করে দিচ্ছি, আপনি তাহলে শেয়ার দেন। ওকে। ওকে, থ্যাংক ইউ। একটু কথা বলে রাখি, আমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা লাস্টে নিব। আপনাদের কোশ্চেনগুলো আপনার মনে রাখবেন অথবা নোট করে রাখবেন। তাহলে আমরা লাস্টের দিকে সবার কোশ্চেনের অ্যান্সার দেবো ইনশাল্লাহ, সবার কোশ্চেনের। শক হোক বা সাইবার সিকিউরিটি বা এনি কাইন্ডস অফ রিলেটেড কোশ্চেন হোক, আমরা এটা ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর ইন দ্য মিন টাইম আমি একটা লিঙ্ক শেয়ার করব, যে অ্যাটেন্ডেন্স হিসেবে আমাদের রেকর্ড, ক্লাসটা রেকর্ড হচ্ছে, যারা অ্যাটেন্ডেন্সে ফিল আপ করবেন তাদেরকে আমরা মেল করে দিব আর কি, ক্লাস রেকর্ড। তো আমার স্ক্রিনটা সবাই মেবি একটু দেখতে পাচ্ছেন। আমরা আসলে আজকে বেশি কথা বলবো না। আহ, তারপরেও অনেকেই থাকেন, আমরা একটু ওভারভিউ দিয়ে আমরা আসলে ডেপ্লয়মেন্টের দিকে বা ওইখানে কি করব না করব, যেহেতু আজকে আমাদের সেমিনারের মোটিভটাই ওইদিকে, যে আমরা একটা সিমের মধ্যে আমরা লগ, যে কোনো একটা ডিভাইস থেকে কি করব, লগ ইন্টিগ্রেট করে দেখাবো, লগটা সিমে নিয়ে দেখাবো, এবং কিভাবে কি করা যায় আরো ইন ডেপথে কিভাবে কি করতে পারি আমরা এই সিমের থ্রুতে, সেটা আমরা দেখব। তারপরে আমি একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি যে সিম যেটা নিয়ে আমরা আসলে কাজ করব এটা আসলে কি জিনিস, সিমটা আসলে কি। সিম যেটাকে আমরা বলি হচ্ছে সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। এটা সম্পর্কে হয়তো এখানে আপনারা যারা আছেন মোস্টলি সবারই কম বেশি ধারণা আছে, তারপরেও একটু বলতেছি। তো এটা হচ্ছে ধরেন আপনার কি করে, কোরিয়ার্স করে, কালেক্ট করে, অ্যানালাইজ করে লগস গুলা, ইভেন্টস গুলা। তো আমরা যদি খুব শর্টে এটা চিন্তা করি, তাহলে সিম ইজ দ্য সিকিউরিটি কন্ট্রোল সেন্টার অফ অ্যান অর্গানাইজেশন, অর্থাৎ যেখান থেকে সিকিউরিটিটা কন্ট্রোল করা হয়। আমরা জানি যে সিমে বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড থাকে, আহ, সেই ড্যাশবোর্ডের থ্রুতে ভালনারেবিলিটি ড্যাশবোর্ড, তারপর ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং, এই মনিটরিং ড্যাশবোর্ডের থ্রুতে আমরা এগুলো মনিটর করে থাকি। যেই টুলটার মাধ্যমে আমরা এই ইভেন্ট গুলা এবং ইভেন্টের লগ গুলা মনিটর করি, সেই টুলটাকে আমরা বলি SIEM।
তো সিম। সো এখানে একটু বলি যে ইভেন্ট আর লগের কথা যেহেতু বললাম, ইভেন্ট আর লগ। তো ইভেন্টটা হচ্ছে যে আমার যে কোনো ধরনের কাজ, ধরেন আমি একটা ইউএসবি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করলাম, এটা একটা ইভেন্ট জেনারেট করলো। আবার ধরেন আমি একটা ক্রোম ব্রাউজার অন করলাম, এইটা একটা ইভেন্ট জেনারেট করলো। তাহলে সব সব জিনিসই ইভেন্ট। কিন্তু ইভেন্ট মানে এটা একটা বলতে পারি যে এটা একটা অ্যাকশন, যে অ্যাকশন। তো এই অ্যাকশন গুলোর থেকে যেটা আমরা রেকর্ডেড রাখি সেটাকে আমরা বলি হচ্ছে লগ। সো আমাদের মেইন কাজ থাকে হচ্ছে সিমে যত কাজ হয় তার ভিতরে মোস্টলি যেটা নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে এই লগ অ্যানালাইসিস বা লগ নিয়ে কাজ করি। যতগুলা সিম আছে, যত ধরনের সিম আছে, তারা কি করে, সার্ভার, এন্ড পয়েন্ট ডিভাইস, যে সার্ভার হইতে পারে, এন্ড পয়েন্ট ডিভাইস যেমন ল্যাপটপ, ডেস্কটপ, হ্যাঁ, এই ধরনের জিনিস। আরো ধরেন সুইচ হইতে পারে, সুইচ আর কি হইতে পারে, সুইচ, ফায়ারওয়াল। হ্যাঁ, মোস্টলি যত ধরনের নেটওয়ার্কিং ডিভাইস আছে সবগুলা থেকেই আপনার কি করে, লগ গুলাকে কালেক্ট করে একটা সেন্ট্রালাইজ জায়গায় নিয়ে আসে, যেখান থেকে এই লগ গুলা মনিটর করে, কালেক্ট করে, অ্যানালাইসিস করে। তো সেইটাকে আমরা বলতেছি হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল সেন্টার। আর সেই সিকিউরিটি কন্ট্রোল সেন্টারটা যেই টুলটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে সিম। তো মোস্টলি এই ধরনের আপনারা সিমে ড্যাশবোর্ড দেখতে পারেন, কাউন্ট, বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড থাকে। এখানে লগ যে অ্যানালাইসিস হয় সেটার একটা সেকশন থাকে, অ্যালার্ট ডিটেলস থাকে। তো এটা আমরা আসলে দেখবো আজকে। তো আমরা আজকে যেইটা নিয়ে কথা বলবো, মোস্টলি যেই সিমটাতে আমরা কাজ করব সেটা হচ্ছে আমাদের ওয়াজু। হ্যাঁ, তো এটা একটা ওপেন সোর্স বাট বাট এটা অনেক ভাস্ট। মানে এটাতে অনেক বেশি কাজ করা যায়, অনেক কাস্টমাইজেবল। মানে সবকিছুতেই আপনি কাস্টমাইজ করে করে নিজের মতো করে ইউজ করতে পারবেন। তো আমরা এই জিনিসগুলাতে ফুললি ডিপ ড্রাইভ করার আগে, মানে আমি যে জিনিসগুলো আপনাদেরকে আজকে দেখাবো হ্যান্ডস অন, তো ওইটা দেখানোর আগে সিম্পল একটা ধারণা দিয়ে নিচ্ছি যে আসলে ওয়াজুতে যে জিনিসগুলো থাকে সেগুলো কোন কোন জিনিস নিয়ে আমরা কাজ করব। ওয়াজুর কম্পোনেন্টের কথা যদি চিন্তা করি আমরা, যে এই সেন্ট্রাল কম্পোনেন্টের কথা যদি চিন্তা করি, ওয়াজুর কতগুলো সেন্ট্রাল কম্পোনেন্টের মধ্যে মোস্ট কম্পোনেন্ট আমরা বলি হচ্ছে ওয়াজু, বা বাইরের দেশের লোকজন এটাকে স্পেল করে বা যেটাই বলি আমরা সেটা হলো ওয়াজা। তো ওয়াজু এটা ওরা কি করে, এটার নাম হচ্ছে ওয়াজু ম্যানেজার। এটা হচ্ছে ওর সার্ভিস নেম। আর নর্মালি এটাকে বলে হচ্ছে ওয়াজু সার্ভার। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াজু সার্ভার, যে হচ্ছে সবকিছু ম্যানেজ করে, কন্ট্রোল করে, ওর কাজটাই হচ্ছে সব থেকে বেশি থাকে। এরপরে থাকে হচ্ছে ওয়াজু ড্যাশবোর্ড, ওয়াজু ইন্ডেক্সার। এটা হচ্ছে ইন্ডেক্সিং এর জন্য কাজে আসে, ইন্ডেক্সিং করে, অর্থাৎ আমরা যেই ড্যাশবোর্ড থেকে যে ধরনের কুয়েরি রান করি, কেকিউএল কিউরি বা যে কুয়েরি রান করি, এটা সার্চ করে যে নিয়ে আসে ড্যাশবোর্ডে শো করে, সেটা হচ্ছে এই ইন্ডেক্সার থ্রুতে। এবং তারপরে আসে যেখান থেকে আমরা সব কিছু দেখতে পারি, সেটা হচ্ছে ওয়াজু ড্যাশবোর্ড। তো এই হচ্ছে ওয়াজুর মেইন তিনটা সেন্ট্রাল কম্পোনেন্ট। তো এই তিনটা সেন্ট্রাল কম্পোনেন্টের থ্রুতে একটা ফুল থিম ডেভেলপ করতে হয়। তো তারপরে এটার বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রসেস আছে, বিভিন্ন ধরনের আর্কিটেকচার আছে, মাল্টি সাইড, মাল্টি নোড, সিঙ্গেল নোড। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, করব, সবগুলোতে হ্যান্ডস অন করব। তো এইখানে একটা স্ট্রাকচার যেটা দেখতেছেন, এইটা তো হচ্ছে আপনার মাল্টি নোডের একটা স্ট্রাকচার আছে, যেমন এই যে মাস্টার নোড থাকে, ওয়ার্কার নোড থাকে। হ্যাঁ, ওয়ার্কার নোট একের অধিক থাকতে পারে। ইন্ডেক্সারে ক্লাস্টার হয়, ক্লাস্টারিং জিনিসগুলা কি, এগুলো নিয়ে আমরা দেখবো, আলোচনা করব। এবং এই সব কিছু একটা সিম হিসেবে কাজ করে, যেটা হচ্ছে ওয়াজু সিম। এবং এইখানে ইন্টিগ্রেট হয় আপনার সার্ভার, ডেস্কটপ, ল্যাপটপ, ক্লাউড ইনস্ট্যান্স থাকলে সেটা, ভার্চুয়াল মেশিন, সেগুলো সবগুলোই কি হয়, এই সিমে ইন্টিগ্রেট হয়। এখান থেকে লগ কালেক্ট করে, একটা আছে এজেন্টের থ্রুতে কালেক্ট করে, আর একটা আপনার ধরেন মডিউলের থ্রুতে করা যায়, যদিও এটা খুবই কমপ্লেক্স। তবে এটা আমরা দেখব, ফাইল বিট আছে, জিক আছে, এই ধরনের মডিউলের থ্রুতে এগুলো কাজ করে।
তারপরে নেটওয়ার্ক ক্ষেত্রে লোড ব্যালেন্সার ইউজ করা যেতে পারে, ওদের আর্কিটেকচারে বিভিন্ন ধরনের আছে। তারপরে নেটওয়ার্কের যে লগ গুলা থাকে সেটা নিয়ে সবার একটু বেশি কনসার্ন থাকে যে আমরা কিভাবে নেটওয়ার্কের লগ গুলা আমাদের সিমে নিতে পারি, কারণ এখানে যে আর্কিটেকচারে আপনার ওএস থাকে সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা যেই এজেন্ট কালেক্টর যেটাকে বলি অনেক সময়, যেটা এখানে ওয়াজুর ক্ষেত্রে হচ্ছে ওয়াজু এজেন্ট হিসেবে পরিচিত, তো এজেন্টের থ্রুতে লগ নিতে পারে না। তো এই জিনিসটা কিভাবে সলভ করা যায় সেটা নিয়েও আজকে একটু আলোচনা করব বা হ্যান্ডস অন দেখাবো। আর এই যে বললাম যে কয়েকটা সার্ভিস হয়, যে কয়েকটা আর্কিটেকচার আসলে এই সিম ডিপ্লয় করা যায় লার্জ স্কেলের ক্ষেত্রে বা স্মল জায়গার ক্ষেত্রে, বা কতগুলা এন্ড পয়েন্ট ডিভাইস হবে সেটার উপর ডিপেন্ড করে স্কোপটা ডিফাইন করার পরে এই ধরনের আর্কিটেকচার মডেল গুলো আসলে কোন কোম্পানির জন্য বা কোন অর্গানাইজেশন বেশ মানে ফিট হবে সেটা অনুযায়ী এই আর্কিটেকচার গুলো ডিফাইন করা হয়। তো এটা ছোট হোক বড় হোক যেটাতেই হোক, আপনার ফেইলওভার বা এই সিমটাকে অলওয়েজ আপ রাখার জন্য একটা ক্লাস্টারের ভিতরে মাস্ট বি যেতে হয়, তো এই ক্লাস্টারের ব্যাপারটা থাকেই। তো এই জিনিসটা থাকে। আর একটা খুব সুন্দর একটা জিনিস আছে ওয়াজুর ক্ষেত্রে, যে মাল্টি সাইট, অর্থাৎ আপনার যদি অফিস ইনস্ট্যান্ট বা অফিস লোকেশন আলাদা হয় তাহলেও এটা একটা জায়গা থেকে, একটা সেন্ট্রাল জায়গা থেকে আসলে মনিটর করা যেতে পারে। তো সেই ধরনের আর্কিটেকচারও আছে। তো এটা নিয়ে আমরা দেখবো, কথা বলবো। তো এখন আমি একটু আমার ডেস্কটপে চলে যাই। ডেস্কটপ থেকে একটু শেয়ার করতেছি। আগে শেয়ারিংটা একটু অফ করি। ওকে, আপনারা মেবি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? হ্যালো। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যে কম্পোনেন্ট গুলোর কথা বললাম সেটার আমার একটা আমি কম্পোনেন্ট গুলা বিভিন্ন ওয়েসে, আমার একটা সিঙ্গেল নোড কম্পোনেন্ট ডিপ্লয় করা আছে যেটা জাস্ট টেস্ট পারপাসের জন্য করা ওয়াজু। আমি এখানে ইউজ করছি, আপনার যদি বলি আমরা ভার্সনটা দেখি, ক্যাট এইটিসি ওয়েস রিলিজ। তো আমি ইউজ করছি হচ্ছে আপনার উবুন্টু 20.04.6 এলটিএস, অর্থাৎ লাইভ সার্ভারের জন্য যেটা ইউজ করা হয়, শুধুমাত্র সিএলআই, দুই ভার্সন নাই। তো এইটাতে আমি ওয়াজোর 3টা কম্পোনেন্ট ডেপ্লয় করছি। হ্যাঁ, তো আমরা যখন ফুল কোর্স করব তখন একদম জিরো থেকে কিভাবে এই পুরা সিস্টেমটা রানিং করে ওইটা আমরা দেখব। তো আজকে আমরা তো দেখতেছি যে এই এই যে কোন সার্ভারে আমরা এটা করছি, এটা একটা সার্ভার। তো এই সার্ভারটা আমরা সার্ভার ওয়েসটা আমি আমার এটাকে কি বলে ভিএমওয়ার ফিউশনে করছি। আপনারা যেটা চাইলে মানে টেস্ট পারপাসের জন্য যে কোনো একটা ভার্চুয়ালাইজেশন মেশিন ইউজ করতে পারেন, বাট ইন্ডাস্ট্রি লেভেলে আসলে এই জিনিসটাই জাস্ট সার্ভারে থাকে, যেটাকে আমরা ইএসএক্সআই বলি, বা ভিএমআই ইএসএক্সআই, যেটাতে আমরা এই ওএস গুলা দিয়ে সেটার ভিতরে আমরা কম্পোনেন্ট গুলা দিই। তো যদি আমি সার্ভিসটা চেক করে দেন, সিস্টেম সিটিএল স্ট্যাটাস ওয়াজো ম্যানেজার, এই যে ওয়াজো ম্যানেজার আমার এখানে অ্যাক্টিভ এন্ড রানিং আছে। এখানে একজন ভাইয়া মেবি ছিলেন, উনি আহ, আহ, এই সিস্টেমে কাজ করেন, ওনার নামটা আমি ভুলে গেলাম। তো আপনি আপনারা হয়তো জানেন সিস্টেমের সার্ভিসের স্ট্যাটাস দেখার জন্য আমরা ডেবিয়ানে মোস্টলি। তো এটা আমরা আরো দু একটা ওএস এর ক্ষেত্রে দেখবো, বাট সিমিলার থিং ডিবিয়ান বা কালি লিনাক্স বা ধরেন আপনার উবুন্টু সেন্টোস। ইভেন আমাদের এই কোর্সের ভিতরে আপনাদেরকে বিভিন্ন ধরনের ওএস এর আর্কিটেকচার সম্পর্কে কিছুটা জানতে হবে, একদম ইন ডেপথে না জানলেও ডেবিয়ান এরটা একটু ভালোই জানতে হবে। তো মেবি মাসুদুর রহমান ভাই নেটওয়ার্কিং এন্ড সিস্টেম এন্ড সার্ভারে কাজ করেন, তো ভাইয়ার তো হয়তো এই ধরনের কমান্ড লাইনে খুবই মানে জানা থাকার কথা। বাকি সবার হয়তো থাকবে, না থাকলেও ইস্যু নাই, আমরা একদম রুট থেকে শুরু করব, তো এই ধরনের জিনিসগুলো আপনারা ইজিলি জানতে পারবেন। তো এটা হচ্ছে হলো ওয়াজো সার্ভারটা যখন আমি ইনস্টল করছি, করার পরে আমার অ্যাক্টিভ রানিং আছে। এবং সিমিলারলি সিস্টেম সিটিএল
status was indexer. ওয়াজ ইন্ডেক্সারটাও আছে, আমার এখানে কিছু ওয়ার্নিং আছে। যদি ইরোর থাকতো হয়তো আমার এই পুরো সিস্টেমটা রান হইতো না, বাট এই ওয়ার্নিং বা ইরোর থাকলেও সেটা নিয়ে কিভাবে কাজ করা যায় বা কি করা যায় পুরো সার্ভারে, ওইটাও আমরা দেখবো। এবং আমরা মেবি ওএস হার্ডেনিংটাও দেখবো, কিভাবে একটা ফুল ওএস কে একটু সিকিউরিটিতে সিআইএস বেঞ্চমার্কের থ্রুতে এটাকে আপডেট করে নেওয়া যায়। যেহেতু আমার এটা করা নাই, হয়তো অনেক ওয়ার্নিং থাকতে পারে। তা আরেকটা সিস্টেম আছে যেটা হচ্ছে আপনার ওয়াজু ড্যাশবোর্ড। তো যখন আমরা সিঙ্গেল নোডে করি তখন আমরা একটা ওএস ইউজ করি, একটা ওএস এর ভিতরেই সবগুলো কম্পোনেন্ট আমরা ডিপ্লয় করি। আম, যখন আমরা কি করব, মাল্টি নোড করব, তখন আমরা এই ইনস্ট্যান্স গুলা আলাদা আলাদা ওএস এ ডিপ্লয় করে সেগুলোকে আমরা কনফিগার করব। তো আমরা জানি যে এই যে আমার এই যে ওয়াজু সিস্টেম ছিল, ওয়াজু ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পারতেছেন। তো এটা আরো ডেপথে যাই, যাওয়ার আগে আমি আপনাদেরকে যদি দেখাই, আচ্ছা এটা আমার এই সিস্টেমের আইপি কত, আইপি এটার আইপি হচ্ছে 172.16.57.140। তাহলে আমি যখন কি করতেছি, ধরেন https ://172.16.57.140 হিট করলাম। দেখেন এটাতে আমার ডেপ্লয় করা আছে, এই কারণে আমার এই আইপি তে ওয়াজু রান হয়ে গেছে। সেন্ট্রাল কম্পোনেন্ট সবগুলা কনফিগারেশন করার কারণে এটাতে রান হয়েছে। তো এইটাতে আমার এখন পর্যন্ত অ্যাক্টিভ স্ট্যাটাসে কোনো এজেন্ট নাই, যেহেতু আমরা এজেন্ট এখনো ডিপ্লয় করি নাই। ডিসকানেক্টেড আছে বিকজ অফ আমি আগে একটা করছিলাম, সেটা ডিসকানেক্টেড করা হয়েছে। এটাও ডিলিট করা যাবে, করা যায়, বা অ্যাক্টিভ এখন আছে। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? মাসুদুর রহমান। ভাইয়া, জি জি ভাইয়া, ওয়াজু এটা কত ভার্সন, 4.7 বা 9, কত ভার্সন দেয় আপনাকে? এটা মেবি 4.10 বা 4.10 অথবা 10। হ্যাঁ, 4.10, এটা 4.10 দেয়, এখন 4.14 চলতেছে। হ্যাঁ, বাট আমরা একটু লোয়ার গ্রেডে ইউজ করি কেন, ধরেন 4.14-এ যেটা নিউলি আসে ওটাতে দেখা যাচ্ছে যে কিছুটা একটু প্রবলেম থাকতে পারে বা থাকে, বা এটার সলিউশন অত তাড়াতাড়ি আমরা ব্লগ পোস্টে পাই না, ওপেন সোর্স যেহেতু। তো একটু লোয়ার গ্রেডে ইউজ করাটা সেফ সিকিউর থাকে, যার কারণে এটা ইউজ করা। 10, 12 পর্যন্ত আমি দেখছি যে কোনো ইস্যু হচ্ছে না। 14-এ কতগুলো ইস্যু আছে, রেডিটে বা অন্যান্য ব্লগ পোস্টে একটু দেখতে পারেন আপনারা। তো ওইটা দেখাইতে গেলে হয়তো আমাদের আর একটু বেশি সময় লেগে যেতে পারে। ওকে, বাট সিমিলারিটি বেশি আছে। এখানে একটা সিমিলারিটি হচ্ছে নাই, যেটা হচ্ছে যে আপনার 4.12 এর পরের থেকে যে ডকারের ইস্যুটা ছিল, ডকার ডকার সম্পর্কে কারো আইডিয়া আছে? মাসুদ ভাই, আপনি তো মেবি সিস্টেমে না, সার্ভারে কাজ করতেন। ডকার নিয়ে খুব একটা কাজ করা নেই। আচ্ছা, এই ডকার কন্টেনারের যেই ডকার কন্টেনারও মনে করেন আমি কালি লিনাক্স এর ভিতরে আরেকটা ওই ভার্চুয়ালাইজেশন করার মতো একটা সিস্টেম থাকে। তো ওই টাইপের একটা জিনিস। তো ওই ডকার কন্টেইনারের ইমেজ গুলা দিয়ে হচ্ছে ডকার কল করে। তো ওই ইমেজ গুলার ইস্যু গুলা ছিল, ওইটা হচ্ছে 4.12 এর পরের থেকে ওই ইস্যু গুলা একটু সলভ করা হয়েছে। তাছাড়া বাকি যেমন 4.10 থেকে আপনারা 13, 14, 12 পর্যন্ত একদম সবকিছুই সিমিলারিটি পাবেন। তো এটাতে কোনো ইস্যু হবে না, এবং ইন্টারফেস থেকে শুরু করে সবকিছুই মোটামুটি সেমই আছে। তো এইটা গেল। তো এই সেন্ট্রাল কম্পোনেন্ট গুলো আমি এই সার্ভারটাই ডিপ্লয় করার কারণে আমি এই আইপি তে কল করে আমি আমার ব্রাউজার থেকে হিট করে আমি এটাতে ঢুকতে পারতেছি। তো এইখানে যখন আসলাম আমরা এই অ্যাক্টিভ এজেন্ট দেখতে পারবো, এবং আরো ধরনের মানে কি বলে, ওর যে ফিচার গুলো আছে সেগুলো আমরা এই যে এখান থেকে দেখতে পারবো। ম্যানুয়াল ড্যাশবোর্ড, ভিজুয়ালাইজেশন, রিপোর্টিং, অ্যালার্টিং, ম্যাপস, নোটিফিকেশন। তো এই ধরনের যে ডিকোডিং কাস্টম রুলস, স্টার্টার, ক্লাস্টার থাকলে এখানে ক্লাস্টার দেখা যায়, যেহেতু আমরা সিঙ্গেল নোডে চলতেছি, এটা ক্লাস্টার নাই আমাদের, সেহেতু ক্লাস্টার দেখাচ্ছে না। তো এরকম সবকিছুতেই দেখা যাবে। আবার আরেকটা ভাইয়া ছিলেন, উনি হচ্ছেন শামীম মেবি। তো উনি এই কমপ্লায়েন্স বা জিআরসি তে হয়তো বা একটু ইন্টারেস্টেড। তো ওই ধরনের জিনিসগুলো আমরা ইনফরমেশন গুলা, এই যে সিকিউরিটি অপারেশন, জিডিপিআর, পিসিআই ডিএসএস,
এটা থ্রুতে অনেক ইনফরমেশন পাবো। ওইটা নিয়ে আমরা সকের পার্সপেক্টিভ থেকে আমরা কতটুকু কি আলোচনা করা যায় ওইটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। রুল সেট টেস্ট, অর্থাৎ যে কোনো একটা লগ আমরা এনে এখানে রুল টেস্ট করতে পারি। জানেন আমি এখানে একটু এখান থেকে একটা লগ আনি, এটা আরেকটা ডেমো, জাস্ট ডেমো ওয়াজু যেটা, এটা তো আমার নিজস্ব ডেপ্লয় করা, তো এটাতে কিছু নাই। এখানে হয়তো আমি একটা লগ থাকতে পারে, তো এখান থেকে আমি লগটা এনে আপনাদেরকে একটু লগ টেস্টটা দেখাতে চাচ্ছি, যেটার দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাক এন্ডে কি কি প্রসেস হয় এবং এই ব্যাক এন্ডে বা সিএলআই তে আমরা এই প্রসেস গুলা নিয়ে কিভাবে কিভাবে কাজ করব। ধরেন আমি এখানে যে কোনো একটা এজেন্টের ভিতরে ঢুকি, এই যে এজেন্টের ভিতরে ঢুকলাম, এখানে এজেন্ট ডিপ্লয় করা আছে। তো ট্রেডার থেকে আমি একটা লগ নিব, একটা ফুল লগ নিব ইভেন্টস থেকে। আর এটা আজকেরই লগ আছে। আচ্ছা, ফুল লগটা কালেক্ট করি। এখন আমরা এখানে রোল টেস্টে দেখেন ওয়াজু যখন আমরা এইটা একটা ফুল লগ, যে কোনো সিস্টেমের লগ যদি দেখি আমরা, ধরেন আমাদের এই সিস্টেমের লগই দেখি, টেইল মাইনাস এফ var log, ফেইল লগ দেখি, ফেইল লগ, আচ্ছা ফেইল লগ পাবো না, অথ লগ দেখি, অথ লগ অথেন্টিকেশন লগ যেটাকে আমরা বলি, যেখান থেকে আমরা অথেন্টিকেশন হয়েছে কিনা এটা দেখতে পারি। এখান থেকে আমরা একটা লগ নিয়ে নিই, যদি এখান থেকে আমরা একটা লগ নিয়ে দেখি, এটাও যদি অ্যানালাইসিস করি দেখি লগ টেস্ট হবে। দেখেন এখানে ওয়াজু কয়েকটা ফেসে কাজ করে। কি কাজ করে? প্রথমে হচ্ছে কমপ্লিট প্রি ডিকোড করে, একটা প্রি ডিকোডিং হয়, অর্থাৎ এই যে ফুল ইভেন্ট কি আছে এই পুরো লগটাকে অ্যানালাইসিস করলো। ফুল ইভেন্ট টাইম স্ট্যাম্প কত, ফেব্রুয়ারি এত এত টাইম, 2 তারিখে টাইমটা দেখাইলো। হোস্ট নেম কোনটা? ওয়াজু, হোস্ট নেম ওয়াজু, বিকজ আমার হোস্ট নেম ওয়াজু। যদি দেখাই আমি হোস্ট নেম, এই যে ওয়াজু, তার মানে এখানে ওয়াজু দেখাইছে, যেটা ছিল প্রোগ্রাম সুডো, অর্থাৎ রুট হিসেবে রান হচ্ছে। দেখেন আমার এখানে রুট যদি আমি দেখি যে হু এম আই রুট, আমি রুট হিসেবে কাজ করতেছি। কমপ্লিট ডিকোডিং, এটা একটা প্যাম লগ, প্যাম ইউনিক্স এর। এই যে দেখেন আমরা যেহেতু উবুন্টু ইউজ করতেছি প্যাম ইউনিক্স এর, ডেটা ডেস্টিনেশন ইউজার হচ্ছে রুজ, সোর্স ইউজার হচ্ছে ওয়াজু, ইউআইডি 0, তার মানে হচ্ছে রুট ইউজার ইউআইডি 0 হইলেই আমরা বুঝতে পারি যে এটা একজন রুট ইউজার। এটা হচ্ছে কমপ্লিট ডিকোডিং হচ্ছে। এবার ফিল্টারিং হইলো আইডি, রুল লেভেল, কোন লেভেলের অ্যালার্ট এটা, হ্যাঁ লেভেল 3 অ্যালার্ট। তো এই জিনিসটা আমরা পুরোপুরি ভাবে জানবো বা বুঝবো, বাট এটা জানানোর কাহিনী হচ্ছে যে ওয়াজুর ভিতরে কোনো লগ যখন ইন্টিগ্রেট হয় তখন ও কয়েকটা ফেজে এটাকে কাজ করানোর পরে তারপরে গিয়ে আমরা এই রকম সুন্দর একটা ইন্টারফেস পাই, যেটা হচ্ছে যে জিও লোকেশন, ইন্ডেক্স, এজেন্ট আইডি, এজেন্ট আইপি, এজেন্ট নেম, সোর্স নেম, সোর্স আইপি, সোর্স পোর্ট, সবকিছু, রুল ডেসক্রিপশন। এখান থেকে আমরা বুঝতে পারি যে একটা এসএসএস কানেকশন বিল্ড আপ হয়েছে। তো এই ধরনের সবকিছুই আমরা এত সুন্দর করে পাই কি কারণে? ব্যাক এন্ডে এই ধরনের কাজ হয়, হ্যাঁ, যার কারণে আমরা এটা পাই। তো এইটা গেল হচ্ছে ওয়াজুর ইনস্ট্যান্স নিয়ে। এই ইনস্ট্যান্স গুলা আমরা বিভিন্ন জায়গায় কনফিগারেশন করি। কোথায় কোথায় কনফিগারেশন করি? আমরা জানি যে ডেবিয়ান বা উবুন্টুতে আমরা কনফিগারেশন পাই হচ্ছে ইটিসি ফাইলের ভিতরে। তাহলে ইটিসি ফাইলের ভিতরে যদি আমরা যাই, আচ্ছা সরি, ইটিসি ক্যাট ইটিসি ওয়াজু ড্যাশবোর্ড, ওপেন সার্চ ড্যাশবোর্ড ডট ওয়াইএমএল ফাইলটা আপনাদেরকে ওপেন করে দেখাই। দেখেন এইখানে আমি ক্যাট করলাম, ক্যাট এই এই কমান্ড গুলো সম্পর্কে আপনারা যদি জানেন তো আপনারা অনেক আগে আছেন, যদি নাও জানেন তাতেও সমস্যা নাই। আমরা যখন একদম ইনিশিয়ালি শুরু করব তখন কমান্ড থেকে শুরু করে নেটওয়ার্কিং এর বেসিক কনসেপ্ট, অর্থাৎ আপনি যদি একদম কিছুই না জানেন সেইখান থেকে আপনাকে কিভাবে উপরে নিয়ে আসা যায় সেটাই কোর্সে করানো হবে ইনশাল্লাহ। তারপরেও যদি না হয় তখন আমাদের 1-to-1 সেশন থাকে এবং অন্যান্য যে ধরনের হেল্প দরকার পড়ে সেটা আমরা প্রোভাইড করি আসলে। সাইবার ইনস্টিটিউট প্রোভাইড করে আমি যতদূর জানি, এবং আমাকে সেটা বলা হয়েছে, তো হয় আমরা আমরা এটা করবো ইনশাল্লাহ। তো এটাতে ইস্যু হবে না। আর যারা অ্যাডভান্স লেভেলে জানেন তারা তো আরো অ্যাডভান্সে কাজ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে পারবেন এবং আরো ডিপ ড্রাইভ করতে পারবেন ইনশাল্লাহ।
তো এইখানে আমরা কি কনফিগার করছি, যেমন সার্ভার হোস্ট, দেখেন আমার সার্ভার হোস্ট 172.168.7.1.4। এইটা আমি প্রথমে দেখে নিয়েছি যে আমার আইপি কত। আমার আইপি আমি দেখে নিয়ে এই সার্ভার হোস্টটা আমি ওইখানে কনফিগার করছি। তো নর্মালি যদি কনফিগার করি, আমরা কনফিগার কিভাবে করি, ধরেন একটা কনফিগ ফাইল থাকে, এই যে config.yml ওয়াজুর যে কনফিগারেশন ফাইলটার থ্রুতে ওই সবগুলা ইনস্ট্যান্সের আইপি বা অন্যান্য যে কনফিগারেশনের নেম বা লোকেশন বা পাথ দরকার পড়ে সেইটা ওইখান থেকে ডিফাইন করে নিয়ে নেয়। তো এইটাতে যখন ঢুকবো, আমি দেখেন এখানে আমি ডিফাইন করে দিছি নোড ওয়াজো ইন্ডেক্সার নোড। আমার যদি ইন্ডেক্সার নোড অন্য কোনো ইনস্ট্যান্সে থাকতো বা আলাদা জায়গায় থাকতো, তখন আমি সেটার একটা নাম দিতাম, সেটার আইপি দিতাম। যেহেতু আমি সিঙ্গেল নোডে করতেছি, যার কারণে এখানে সবগুলার আইপিটা সেম পড়ে। এবং আমি যদি মাল্টি নোডে যাইতাম, তখন আমি যদি আরো নোড অ্যাড করতাম, তখন আমার আরো নোড অ্যাড হইতো এবং নোড নেম অ্যাড হইতো, নোডের আইপি অ্যাড হইতো। একইভাবে আমি যেটা বললাম, একটা হচ্ছে ওয়াজো ইন্ডেক্সার আর একটা কম্পোনেন্ট হচ্ছে ওয়াজো সার্ভার, যেটা আমরা অনেক সময় এটাকে ডিফাইন করতে ভুলে যাই বিকজ অফ ওর সার্ভিস নেম হচ্ছে ওয়াজো ম্যানেজার। তো এই ক্ষেত্রে হচ্ছে ওয়াজো ম্যানেজার থাকে। তো এই ওয়াজো ম্যানেজারটাই আসলে সার্ভার। তো এটার একটা নাম দিছি ওয়াজো ওয়ান। এটার আইপিও আমার সেম আইপি হয়েছে, যেহেতু আমি সিঙ্গেল নোডে একটা ওএস এর ভিতরেই আছি। একইভাবে ড্যাশবোর্ডটা কনফিগার করা হয়েছে। তো এই কনফিগারেশনটা ফার্স্টলি ও নিয়ে নেয়, তারপরে আমরা বিভিন্ন ধরনের ধরেন যেটাকে কি বলে যে, আমরা যদি এপিটি ইনস্টল এসএসএইচ দেই, দেখেন আমার প্যাকেজটা হয়তো ছিল যার কারণে ইনস্টল নিয়ে নিচ্ছে। অনেক সময় এই প্যাকেজ থাকে না, তো এই প্যাকেজ না থাকলে তো এই জিনিসটা আমার ইনস্টল হবে না। আমি তো এইখানে ইএক্সি ফাইল বা অন্য কিছু নামানোর পরে ওটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে সার্ভারের ক্ষেত্রে আমাদেরকে অনেক ধরনের প্যাকেজ ডাউনলোড করতে হয়। তো ওই ধরনের প্যাকেজ ডাউনলোড করার পরেই আমরা ইনস্টল দেই আসলে, যেমন এপিটি ইনস্টল ওয়াজু ইন্ডেক্সার যখন দিছি, তখন আমার ইন্ডেক্সার ইনস্টল হয়ে গেছে। এবং হওয়ার পরে আমার বিভিন্ন জায়গায় এই ধরনের কনফিগারেশন ফাইল যেগুলো থাকে, সেই কনফিগ ফাইলগুলা আমার কনফিগ করতে হয়েছে, যাতে প্রত্যেকটা কম্পোনেন্টের ভিতরে সে কমিউনিকেট করতে পারে। এখানে অথেন্টিকেশন হয়, অথেন্টিকেট হয়, তারপরে যে সে ওর যে নিজস্ব সার্টিফিকেট আছে এটাও জেনারেট করতে হয়। সার্টিফিকেট জেনারেট করার পরে সে এই তিনটা কম্পোনেন্টের ভিতরে কমিউনিকেট করে। আদারওয়াইজ আমি কখনোই এই ফুল ইন্টারফেসটা আমি দেখতে পারবো না। তো এই ধরনের কমিউনিকেশন স্ট্রাকচার কিভাবে কি ডেভেলপ করতে হয়, সার্টিফিকেট বা সার্টিফিকেট, দেখেন এটা আমরা কিন্তু এইচটিটিপিএস এ চলতেছি, এইচটিটিপি তে চলতেছি না, এইচটিটিপিএস এ চলতেছি। বাট নট সিকিউর দেখাইতেছে বিকজ অফ আমি এটাকে আমার সেলফ সাইন সার্টিফিকেট, আমার ওই সার্টিফিকেট অথরিটি থেকে সার্টিফিকেট কেনা না। দ্যাটস ওয়াই এইচটিটিপিএস নট সিকিউর দেখাচ্ছে, বাট এইচটিটিপিএস এই চলতেছে। যদি আমরা এসএসএল সার্টিফিকেট বা এই সার্টিফিকেশনটা আমরা কোনো সার্টিফিকেট অথরিটি, ভ্যালিডেটেড অথরিটির কাছ থেকে কিনে নিতাম, তাহলে আমাদেরকে এই নট সিকিউরটা দেখাইতো না। তো এই কোনো জায়গাতে অ্যাপ্লায়েন্স নেই এটার? একবার একটা অ্যাপ্লায়েন্স, অ্যাপ্লায়েন্স নামাই নিলাম, পুরো সব প্যাকেজ একসাথে থাকবে। হ্যাঁ শোনেন, অ্যাপ্লায়েন্স আছে। এটার ওভিও ফাইলের কথা বলতেছেন আপনি? এক্স্যাক্টলি, ওবিএ ফাইল। হ্যাঁ, ওভিও ফাইল আছে। আপনারা এই ওয়াজোর যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান, হ্যাঁ, ওয়াজো ইনস্টলেশন, এই যে ওয়াজো ইনস্টলেশন গাইডের ভিতরে আপনারা অনেক ধরনের অল্টারনেটিভ ইনস্টলেশন পাবেন। হ্যাঁ, এইটার ভিতরে গাইডেড ইনস্টলেশন, ম্যানুয়াল ইনস্টলেশন, এবং আপনারা এই যে ইনস্টলেশন অল্টারনেটিভস এর ভিতরে গেলে এই যে ভার্চুয়াল মেশিনের জন্য নিবেন কিনা, অ্যামাজন মেশিন এএমআই নিবেন কিনা, ডকারের জন্য নিবেন কিনা, একদম রেডি টু ইনস্টল আছে। বাট সেটা হচ্ছে আপনার টেস্ট পারপাসের জন্য বা আপনার লার্নিং পারপাসের জন্য। হ্যাঁ, আপনারা যখন বড় ইনফ্রাস্ট্রাকচারে বা ধরেন আপনি একটা ফায়ারওয়াল যদি ইন্টিগ্রেট করেন, সিম্পল, আপনারা এখানে অনেকে নেটওয়ার্কিং এর জায়গা থেকে আসছেন, সিস্টেমের জায়গা থেকে আসছেন, একদিনে যে পরিমাণ একটা ফায়ারওয়াল যেই পরিমাণ লগ জেনারেট করতে পারে, সেই পরিমাণ লগ হ্যান্ডেল করার জন্য একটা সিঙ্গেল ডট ওয়াজু আসলে ক্যাপেবল না।
যেটা শুধুমাত্র আমরা টেস্ট পারপাসের জন্য দেখতে পারি। আর যদি এটা হইতোই, আসলে যদি হইতো যে আমি এই ভিএমটা ই করলাম, ডাউনলোড করে আমি আমার সিস্টেমে এই রান করে দিলাম, তাহলে আসলে এই যে যে ইনস্টলেশন বা সোর্স বা এই যে অনেক ওদের যে ডকুমেন্টেশন বা ইনস্টলেশন প্রসেস কিভাবে কি, এই জায়গাটা আসলে ওইভাবে থাকতো না। তো আপনারা এটা নিয়ে আরো ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে আসলে ওই সিঙ্গেল নোডের একটা ওভিএ ফাইল দিয়ে ইন্ডাস্ট্রি লেভেলের কোনো কিছু চালানো সম্ভব না। ওটা দিয়ে আপনি কোনো একটা ছোটখাটো প্রজেক্ট করতে পারেন, বা আপনার পার্সোনাল ল্যাপটপটাকে আপনি চাচ্ছেন মনিটরের মধ্যে রাখতে। আপনি চাচ্ছেন আমার এখানে কোনো কিছু হয়েছে কিনা, কোনো ম্যালওয়্যার ইনস্ট্যান্স আসতেছে কিনা, ভাইরাস টোটাল ইন্টিগ্রেট করতে পারেন, ভাইরাস টোটাল থেকে সিগনেচার নিয়ে সেটা ম্যাচ করতেছে কিনা, এই ধরনের বিভিন্ন কাজ আপনারা, মানে আপনার পিসিটা একটা ছোটখাটো একটা ডিফেন্সিভ সেন্টার হিসেবে আপনার জন্য কাজ করতে পারে, সেটা আপনি ওভিএ ফাইল দিয়ে চালাইতে পারেন। বাট লার্জ স্কেলের ক্ষেত্রে ইন্ডাস্ট্রির কাজের জন্য আপনার অবভিয়াসলি এই সিঙ্গেল নোডে তো হবেই না, মাল্টি নোডে যেতে হবে, এবং এর থেকেও বড় হইলে ক্লাস্টারে যাইতে হবে, এবং ক্লাস্টারের বিভিন্ন কনফিগারেশন আছে। সেটা করে আপনার আগে স্কোপ ডিফাইন করতে হবে যে কি স্কোপে আপনার, মানে আপনার অর্গানাইজেশনে কি পরিমাণ লগ জেনারেট হয়, কতগুলো ইন পয়েন্ট ডিভাইস আছে, সার্ভার কয়টা আছে, তারপর আপনার নেটওয়ার্ক ডিভাইস কতগুলো আছে, ফায়ারওয়াল কতগুলো আছে, এবং ফায়ারওয়ালের ভিতরে আপনার পলিসি কিরকম আছে, পার পলিসিতে কি পরিমাণ লগ জেনারেট হয় পার ডেতে, এবং এটাকে এমবিতে এবং টাইম ফ্রেমের ভিতরে আপনার আম, চিন্তা করে তারপরে আপনাকে একটা সিস্টেমের আর্কিটেকচার, ওয়াজুর আর্কিটেকচার ডেভেলপ করতে হবে। তারপরে আপনাকে ওয়াজুটা ডিপ্লয় করতে হবে আপনার ইনহাউস বা অন প্রিমিসেস অথবা ক্লাউডে, যেটাই আপনারা চান সেটা করতে হবে। তাহলে হচ্ছে আপনারা এটার ফুল ক্যাপাবিলিটি বা ফুল জায়গাটা ইউজ করতে পারবেন। তো এইখানে আমরা যে এজেন্ট গুলা দিব, উম, ভার, অসেক, বিন, ম্যানেজ এজেন্ট, এই যে ওর একটা অসসেক আছে, অসসেকের থ্রুতে, এটা একটা মডিউল, এই অসসেকের থ্রুতে অনেক কিছু করে। তো এই সিএলআই থেকে আমরা এই যে অ্যাড অ্যান এজেন্ট করতে পারি, এক্সট্রাক্ট কি ফর এজেন্ট করতে পারি, অনেক সময় এজেন্ট কনফিগারেশন তার কি ম্যাচ করে না সেটা করতে পারি, লিস্ট অলরেডি অ্যাডেড এজেন্ট। তো লিস্ট দেখতে চাইলে এখান থেকে লিস্ট দেখতে পারবো, একটা আছে অ্যাভেলেবেল, এবং এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, তার মানে হয়তো আমি এটা রান করছি, আমি একটু চেক করি অ্যাক্টিভ হয়েছে কিনা। না, অ্যাক্টিভ হয়নি, সরি। অ্যাভেলেবেল এজেন্ট আছে বাট কানেক্টেড না। আমরা যদি চাই যে এই এজেন্টটা কানেক্টেড না, এটাকে রিমুভ করবো, তাহলে আর যাওয়ার পরে আমাকে আইডি দিতে হবে। প্রত্যেকটা এজেন্ট অ্যাড হওয়ার পরে ওর একটা ইউনিক আইডি অ্যাড হয়। তো ওইটা অ্যাড করার পরে আপনার আম, ও সবসময় ওকে ওই আইডি দিয়েই চেনা যাবে, এটা ইউনিক। যেমন ইউআইডি সবসময় 0 হবে, রুটের জন্য ইউনিক, তো ওই রকম। তো এই ধরনের সিএলআই তে আমরা অনেক কাজ করতে পারবো, বাট আজকে আমরা দেখি যে কিভাবে এই ওয়াজুতে একটা এজেন্ট অ্যাড করে ওখান থেকে লগ অ্যানালাইসিস করা যায়। তো আমার এখানে কোনো এজেন্ট নাই, আমরা ডিপ্লয় নিউ এজেন্ট করব। তো আমার আরেকটা ইনস্ট্যান্স আছে, আরেকটা সার্ভার আছে, যে সার্ভারটা হচ্ছে আপনার, এটার ওএসটা একটু চেক করে দেখি। আচ্ছা, এটা উবুন্টুতে আছে, এটা কি এসে আছে, ডেবিয়ানে আছে। তো আমরা সিলেক্ট করি ডেবিয়ান, AMD64, সার্ভার অ্যাড্রেস 172.168.140। এজেন্ট নেম আপনারা চাইলে দিতে পারেন, না দিলে ও হোস্ট নেম যেটা আছে ওইটা নিয়ে নিবে। তো এজেন্ট গ্রুপ আমরা এখনো ক্রিয়েট করিনি, যেহেতু ডিফল্ট গ্রুপে দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা এজেন্ট ইনস্টল করতে পারেন। তো এই কমান্ডটা আমি নিয়ে নিলাম, কমান্ড ভি ইনস্টল। দেখেন এখানে অনেকগুলো কাজ হইতেছে। ডাব্লু গেট মানে হচ্ছে, আপনারা জানেন যে কোনো কিছু গেট করে নিয়ে আসা। ও ওয়াজুর অফিসিয়াল সাইট থেকে এজেন্টের ডেবিয়ান ফাইলটা, ডেভ ফাইলটা নিয়ে আসলো, ওয়াজু ম্যানেজারের আইপিটা বসাইলো, ওয়াজু এজেন্টের গ্রুপটা নিয়ে নিল, তারপর ডিপিকেজি মাইনাস আই দিয়ে ডেবিয়ান ফাইভটা ও রান করে দিল। তো আই থিংক এটা রান হয়ে গেছে, তো আমাদের কাছে চলে আসছে। এখন আমরা রিলোড দিব সিস্টেম এবং রান করব। এবং মোস্ট অফ দ্য সার্ভারে অনেক সময় অনেক ধরনের এরর আসতে পারে, এবং
এই এরর আসাটাই আসলে স্বাভাবিক, এরর না আসাটাই অস্বাভাবিক। এরর আসলে আসলে এরর সলভ করে করে যাইতে পারলে আরো অনেক বেশি কিছু শেখা যায়। তো যেহেতু আমাদের এটা এজেন্টের থ্রুতে করতেছি, তো এটা আমাদের মেবি এজেন্টটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এজেন্ট অ্যাক্টিভ এন্ড রানিং আছে। তো এজেন্ট যখন অ্যাক্টিভ এন্ড রানিং হয়ে যায়, এজেন্টের একটা কনফিগারেশন ফাইল আছে, যেটা হচ্ছে ক্যাট এটিসি অসেক, সরি, ক্যাট বা অসেক ইটিসি অসেক ডট কম। যেমন আমি এর আগে আপনাদেরকে এইখানে একটা কনফিগারেশন ফাইল দেখাইছিলাম, এটা হচ্ছে ক্যাট ইটিসি ওয়াজু ইন্ডেক্সার। আচ্ছা, ইন্ডেক্সারের ভিতরে হচ্ছে আপনার ওপেন সার্চ ডট ওয়াইএমএল। এখানে মোস্ট অফ দ্য জিনিস, ওয়াজুর ইনস্ট্যান্সের যতগুলো জিনিস আছে সবই ব্যাকএন্ডে ওপেন সার্চ চলে, হ্যাঁ। তো যার কারণে ওপেন সার্চ বেশি থাকে। এই যে ওয়াইএমএল ফাইলটা, এটা কনফিগার করতে হয়, সিএন অ্যাডমিন, এই প্লাগইন, এই সব কিছু কনফিগারেশন করে আসলে এই ইনস্ট্যান্সটা আপগ্রেড করতে হয়। আমরা যখন একদম স্ক্র্যাচ থেকে প্রত্যেকটা ধরে ধরে করব, এই জিনিসগুলো আপনাদেরকে পুরোটা ডিফাইন করা হবে। যেটা আজকে আমাদের কাছে একটু সময় কম, বা 1 ঘন্টার একটা সেমিনার কথা, তো সেই জায়গা থেকে আমি যতদূর সম্ভব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এটা কনফিগারেশন ফাইল, এখানেও দেখবেন যে অনেক ধরনের মানে পাথ বা কোন জায়গা থেকে, যেমন এই যে এখানে যদি দেখি ইটিসি ওয়াজ ইন্ডেক্স সার্চ root ডট সিএ ডট প্যাম, অর্থাৎ আমরা যে সার্টিফিকেটটা ক্রিয়েট করছি সেই সার্টিফিকেটটা পাথ হচ্ছে এটা। যেমন আমরা যদি চেক করি ইটিসি ওয়াজ ইন্ডেক্সার সার্চ, এই সার্চ, এই যেটার ভিতরে ঢুকলাম, এলএস করলে এই যে দেখেন আমার কাছে কিন্তু এই সার্টিফিকেট গুলো আমার জেনারেট করতে হয়েছে। এবং এই সার্টিফিকেট গুলো জেনারেট করার পরে প্রত্যেকটা ইনস্ট্যান্সের জন্য আলাদা আলাদা সার্টিফিকেট জেনারেট হয়ে তার কাছে গেছে, এবং প্রত্যেকটা কনফিগারেশন ফাইলের মধ্যে এটা থাকে। তো একইভাবে আমার হচ্ছে এজেন্টের ক্ষেত্রেও তাই, ওর একটা কনফিগারেশন ফাইল আছে, ওর একটা কনফিগারেশন ফাইলের পাথ আছে, সেটার ভিতরে গেলে আমরা এই কনফিগারেশন ফাইলটা পাই, এই যে কনফিগারেশন ফাইল। এবং এইটাতে হিউজ পরিমাণে কাজ করা যায়। যেরকম যেমন বলতে গেলে ধরেন আমরা একটা সার্ভার ইউজ করতেছি, সেই সার্ভারে এমন এমন কাজ হয় যেটা আসলে মানে প্রতিনিয়ত হইতেছে, ওই ধরনের লগ গুলো আমার দরকার নাই। বাট ওই সার্ভারে যদি কোনো ভাইরাস বা কার্নেল লেভেলের বা কর্ন জব টাইপের কোনো লগ আমার স্পেসিফিক দরকার হয়, আমি বাকিগুলো বাদ দিয়ে শুধুমাত্র এই স্পেসিফিক লোকেশনের লগ যদি নিতে চাই, সেক্ষেত্রে আমাদের এই অস্টেক ডট কনফিগ ফাইলের এই লোকেশন পার্টটা আমাদের কনফিগারেশন করতে হয়। অ্যাক্টিভ রেসপন্স চাই কিনা সেটা কনফিগ করতে হয়। লোকাল ফাইলের এটার ফ্রিকোয়েন্সি কত হবে এটা চেক করতে হয় লার্জ স্কেলের ক্ষেত্রে। না হইলে অনেক ক্ষেত্রে আপনার সার্কিট ব্রেকিং ইস্যু আসে। হ্যাঁ, এজেন্টের অনেক লক, বিকজ অফ এজেন্টের ক্যাপাবিলিটি আছে যে এতগুলো লক পর্যন্ত সে নিতে পারবে, তো ওইটা থাকে। এটার জন্য আবার এটার সাথেই আবার ইন্টিগ্রেট করতে হয় লোড ব্যালেন্সার, যাতে করে এই যে যে সার্কিট ব্রেকিং ইস্যু এটা আর না আসে। দেখেন সার্ভার অ্যাড্রেসটা আমার এখানে চলে আসছে, এবং আমি যদি মাল্টি নোড করতাম তাহলে ওয়ার্কারের অ্যাড্রেস, সার্ভার অ্যাড্রেস, সেটা কিভাবে কনফিগ ফাইলের ভিতরে কনফিগারেশন করতে হয় সেই জিনিসটা এখানে চলে আসবে। পলিসিতে আমি কি কি দেখতে চাইতেছি না চাইতেছি, তো এই কনফিগ ফাইলের উপর ডিপেন্ড করে আসলে ওয়াজু কি করবে। ওর এই যে দেখেন আমি যখন এজেন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে এজেন্টের আইডি 172.168.7.130, আমি যদি এই ওএস এর আইপিটা আপনাদেরকে দেখাই, সেম ওএস এর আইপি এই যে দেখেন 172.168.7.130, অর্থাৎ আমি এই ওএস এর যত ধরনের লগ জেনারেট করতেছে সবগুলা আমি মনিটরিং এর মধ্যে নিয়ে আসলাম। এখন এটাতে যদি আমি যাই, দেখেন এইটাতে এই যে ওর যখনই কোনো কাজ করতেছি বা লগ 214টা লগ চলে আসছে, আমি কতক্ষণ হয়েছে, বেশিক্ষণ কিন্তু হয় না, একটা ওএস এর লগই এত পরিমাণ আসে, তাহলে চিন্তা করেন ফায়ারওয়াল সুইচ এগুলোর লগ কি পরিমাণে আসে। তো এই যে লক চলে আসতেছে, ওর সবকিছু আমি এখান থেকে মনিটর করতে পারতেছি। প্রত্যেকটা ফিল্ডের এক একটা ধরনের আহ, কাজ বা ডিফাইন করে কি হইতেছে না হইতেছে, সো এগুলা নিয়ে আমরা অনেক ডিপ ড্রাইভ করব, অনেক আলোচনা করব। তো এইটা চলে আসে, এবং ওর সিএইচ বেঞ্চমার্ক কত কি আছে সবকিছু, এই যে আলাদা আলাদা ড্যাশবোর্ড, টপ 5 অ্যালার্ট, এই ধরনের ড্যাশবোর্ড, অথেন্টিকেশন, অথেন্টিকেশন ফেইল, লেভেল 2 এর অ্যালার্ট আছে কিনা, হ্যাঁ, সেগুলো সবকিছু চলে আসে এখানে। তো আমরা যদি ডিসকভারে যাই, এখান থেকেও আমরা এই যে বললাম কুয়েরি ল্যাঙ্গুয়েজ যদি চালাই এখান থেকে করতে পারি। ফিল্টার আউট যদি করতে চাই, যেমন ধরেন আমি ফিল্টার আউট করব ডিএসটি, ডেটা ডিএসটি আইপি,
কি। আমি ধরেন আমি এখন আইপি জানি না, যেহেতু যখন জানবো তখন তো আমি এটা এক্সিস্ট করে কি কিতে। একটা তো ডেটা ডিএসটি মানে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে, এইটা আমি পাচ্ছি না। বাট আমি যদি এটাকে আবার ফিল্টার আউট করি আরেকভাবে, যে আমি টাইম স্ট্যাম্পটা দেখতে চাইতেছি, টাইম স্ট্যাম্প এক্সিস্ট, আচ্ছা টাইম স্ট্যাম্প এক্সিস্ট করে এরকম, তাহলে দেখা যাবে যে এই টাইম স্ট্যাম্পে চলে আসতেছে সবকিছু। এবং আমি এইখান থেকেও আমি টাইম স্ট্যাম্প গুলা সিলেক্ট করতে পারি, যে লাস্ট 15 মিনিটস আর আমি লগ দেখতে চাইতেছি, লাস্ট 30 মিনিটের লগ দেখতে চাইতেছি। তো আমাদেরকে মানে ও একটা ভার্সেটাইল জিনিস দেয়, মানে বিভিন্ন ধরনের কাজ করা যায় এবং আমরা ইচ্ছা মতো আমাদের এখানে ড্যাশবোর্ড তৈরি করতে পারবো। যদিও এখানে আমার কতগুলা ড্যাশবোর্ড তৈরি করা আছে, যেগুলার আসলে জেসন ফাইল গুলো আমি ইম্পোর্ট করে দিছি। আর ড্যাশবোর্ড তৈরি করতে অনেক সময় লাগে, যেহেতু এই ধরনের ফিল্ড বা ডেটা ওর কাছে নাই, তার কারণে এই ড্যাশবোর্ড গুলো আসলে দেখাচ্ছে না। বাট যখন আমরা করব তখন এই ড্যাশবোর্ড গুলা কিভাবে করে সেটা আমরা দেখাবো। এবং খুবই মজার জিনিস আসলে, এক একটা ইন্ডাস্ট্রির জন্য এক এক ধরনের ড্যাশবোর্ড আসলে রিকোয়ারমেন্ট থাকে। কেউ জিও লোকেশন চায়, কারো ভিপিএন ইউজার পলিসির একটা ড্যাশবোর্ড দরকার পড়ে। হ্যাঁ, তো আর কারো ধরেন যে আউটসাইড পলিসির লগ কি কি আছে সেটা দরকার পড়ে, যে আউটসাইড হিডামার কি কি আসতেছে। হ্যাঁ, এই ধরনের সব কিছু দিয়েই আসলে ড্যাশবোর্ড তৈরি করা যায়, যে এখানে কতগুলো ড্যাশবোর্ড তৈরি করছে। তো এই ধরনের ড্যাশবোর্ড গুলো তৈরি করা যায়, কাস্টম লোগো দিয়ে ড্যাশবোর্ড তৈরি করা যায়, সেগুলো দেখা যায় যে ইউনাইটেড স্টেট থেকে এতগুলা হিট আসছে, চায়নার থেকে এতগুলা, এবং জিও লোকেশন অনুযায়ী কতগুলা হিট আসছে, এবং ভার্নাবিলিটিতে মিডিয়াম, হাই, লো, ক্রিটিক্যাল কি কি আছে। হ্যাঁ, এই ধরনের সব কিছু ড্যাশবোর্ড, এবং মানে যে যেভাবে চায় সেটা করা যায়। এইটা হচ্ছে আমার এইখান থেকে করে ভিজুয়ালাইজেশন থেকে। তো ভিজুয়ালাইজেশনের থেকে যদি কেউ এইটাতে ক্রিয়েট দিলে আসলে আসবে না, আমরা এইটাতে চলে যাই। আমরা যদি ভিজুয়ালাইজেশনটা একটু দেখি, মানে এটাতে এত জিনিস আছে, শুধুমাত্র ওয়াজও নিয়ে যদি আমরা কাজ করি বা ই করি তাহলেই আমাদের অনেক সময় লেগে যাবে। তারপরে আমরা একদম সব জায়গা থেকে সবকিছু দেখার চেষ্টা করবো। ধরেন আমার 224টা লগ আছে, এটার থেকে আমি ফিল্টার আউট করে, ধরেন আমি এখানে অনেক ধরনের লগ পাবো না যেহেতু ফিল্টার আউট করতে পারবো না। আহ সেটা চিন্তা করে আমরা একটা জাস্ট সিম্পল একটা এক্সিস্ট করে এরকম 254টাই, এখানে আমরা ম্যাট্রিক অ্যাড করতে পারি, ম্যাট্রিক অ্যাড করা যায়, বাকেট অ্যাড করা যায়, বাকেট অ্যাড করে দেন, স্প্লিট রো অ্যাড করে দিলাম আমি, ডেটা হিস্টোগ্রাম টার্মসে দেখি এটা যেহেতু ফিল্ডে আছে, টাইম স্ট্যাম্প দিলাম, আপডেট দিয়ে দেখেন এই যে টাইম স্ট্যাম্প চলে আসতেছে, কাউন্ট চলে আসতেছে। এরকম করে ডেস্টিনেশন আইপি, সোর্স আইপি, এই ধরনের সবকিছু দিয়ে এরকম করে একটা ড্যাশবোর্ড তৈরি করা যায়। হ্যাঁ, তো এবং এই যে আপনারা যে সিস্টেমটা দেখলেন এখন, যেটা হচ্ছে এই যে আমার একটা লোকাল সার্ভার, এই সার্ভার থেকে আমার ওয়াজুর যে সার্ভারটা, ওয়াজুর টোটাল কম্পোনেন্ট গুলা দেয়া আছে, সেই সার্ভারে আমরা লগ ইন্টিগ্রেট করলাম এজেন্টের থ্রুতে। এখন মোস্টলি কমন প্রশ্ন থাকে যে আমাদের মধ্যে, যে আমরা তাহলে নেটওয়ার্ক ডিভাইসের লগ গুলো কিভাবে নিব। এইখানে যে আর্কিটেকচার বা যেটা দেয়া আছে এজেন্ট ইন্টিগ্রেট করার ক্ষেত্রে, যে আমরা যদি দেখি যে ডিপ্লয় নিউ এজেন্টে যদি যাই, এখানে লিনাক্স এর সবগুলো আছে, উইন্ডোজ এর আছে, ম্যাক ওএস এর, ইন্টেল বা অ্যাপল সিলিকন আছে। তাহলে আমরা কিভাবে ফায়ারওয়ালের লগ বা অন্য কিছুর লগ আমরা নিয়ে আসবো এখানে। তো সেটার জন্য আমরা কেউ কিছু বলতে চাচ্ছেন? জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। ট্রেন করছিলাম আমরা ভাই। যদি, আমাকে জি ভাইয়া বলবো। হ্যালো। আসলে আমার কোশ্চেন কি লাস্টে নিলে বেটার হবে? ভাই এখানে এই ভেক্টর হ্যালো, হ্যাঁ বলতে পারেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি 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 বলেন। জি, এই যে এখানে ম্যাট্রিক প্লাস হচ্ছে ভেক্টর এগুলো যে অ্যাড করছেন, এগুলো আসলে কি বিষয়গুলা শুধু অ্যাড করে যাচ্ছেন? এগুলো একটু বিস্তারিত ডিটেলসে বলতেন তাহলে তো ভালো হতো। হ্যাঁ ভাই, পুরো কোর্সটাতে আমরা এই সব কিছু ডিটেলস নিয়ে আলোচনা করব। আসলে একদিন এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনাদেরকে ডিসকাস করি, মানে আপনারা কতটুকু কি ধরতে পারবেন আমি জানি না, বাট আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে এই সেমিনারটা করতেছেন, এই পুরো কোর্সে আমাদের আসলে কি কি আমরা দেখাবো বা করবো, এখান থেকে আপনারা ফুললি আইডিয়াটা নিতে পারবেন আসলে। এবং এই যে আমি আপনি যদি আরেকটু স্পেসিফিক করেন, যেহেতু আপনি এটা বলছেন, আমি এই জিনিসটা একটু আরেকটু এলাবোরেট করি। কোন জায়গাটা ভাইয়া যদি আরেকবার একটু বলতেন, মেট্রিক্স, কোন মেট্রিক্সটা? হচ্ছে অ্যাড করলেন আর দেখালেন, এগুলো বিষয়গুলো আসলে
তো মানে কিছুটা হলে হালকা যদি টাচ দিছেন, একটু যদি ওভারভিউ ভাবে করে দিতেন যে এই জিনিসগুলো আসলে কি, হালকা দুই দুই তিন শব্দে, তাহলে মনে হয় না বেশি সময় লাগতো আসলে আই থিঙ্ক। আচ্ছা, আমি আসলে আপনার ব্যাপারটা বুঝতে পারিনি, তারপর যতটুকু বুঝছি সেটা বলি যে এই যে আমরা কিভাবে এজেন্ট অ্যাড করলাম এই জিনিসগুলা, রাইট? কিভাবে লগ না নিয়ে আসলে ওর আসলাম। ভাইয়ের কোশ্চেন মেবি হচ্ছে হোয়াট ইজ ম্যাট্রিক্সটা কি আসলে, এটা কিভাবে কাজ করে। তারপর আর একটা কথা বললো, এইসব কম্পোনেন্ট গুলো আসলে কি, এটা জানতে চাচ্ছিলাম মেবি। ম্যাট্রিক্স? আমি কোনো ম্যাট্রিক্সের কথা বলছি? হ্যাঁ, আপনি কিছুক্ষণ আগে অ্যাড দেখাইলেন, বাকেট দেখালেন, সরি, বাকেট দেখালেন, বাকেট অ্যাড করা যাচ্ছে, এগুলো আসলে কি জিনিসগুলো, আসলে কি কি কাজ করে, এগুলো কি প্রয়োজন? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার এই যে ওয়াজুর যে ভিজুয়ালাইজেশনটা বললাম, হ্যাঁ। এই যে যে আমি ম্যাট্রিক, কাউন্ট, এই যে বাকেট, হ্যাঁ। বাকেট গুলা হচ্ছে যে আমি বিভিন্ন রোতে, যে এখানে আমি যদি বলি যে এখানে আপনাদেরকে দেখাই, আহ হ্যাঁ, ভালো জায়গায় কোশ্চেন করছেন, এটা খুব সুন্দর একটা জায়গা এটা দেখানোর, মানে এই যে দেখেন, এই যে এইগুলো হচ্ছে ফিল্ড, হ্যাঁ। একটা লগের বিভিন্ন ধরনের ফিল্ড, আপনাদেরকে একদম প্রথমে মেবি দেখাইছিলাম যে ডিকোড প্রি ডিকোড করে একদম র লগ থেকে কিভাবে ডিকোড করে ফিল্ড গুলাতে নিয়ে আসে। তো এই যে এইগুলো হচ্ছে ফিল্ড, হ্যাঁ। তো এই ফিল্ড গুলাকে এক একটা ম্যাট্রিক বাকেটের ভিতরে কাউন্ট করে ভিজুয়ালাইজেশন ড্যাশবোর্ড তৈরি করার একটা ফিচার আপনার ওয়াজুতে আছে। তো আপনি স্পেসিফিক একটা লগ ধরে সেই লগের বিভিন্ন ধরনের এই যে যে রুল ডেসক্রিপশন বা রুল জিডিপিআর, এখানে তো অনেকগুলো ইনফরমেশন দেওয়ার, রাইট? বাট এইখান থেকে দেখা যাবে যে আমার এতগুলো ইনফরমেশন লাগবে না, আমার স্পেসিফিক এই পলিসির বা এই রুলের, দেখেন আমি যদি বলি এটা রুল লেভেল আছে 7, আমার যতগুলা রুল লেভেল 7 এ আছে সেই লগগুলার আমার এজেন্ট আইপি দরকার। তো সেই ভিজুয়ালাইজেশনটা যদি আমি করতে চাই, আমার তো এইখানে যখন আমি ওয়াজুতে যাব, ওয়াজুর ডিসকভারিতে যাব, আমার যেহেতু এখানে একটা এজেন্ট অ্যাড করা আছে, তার কারণে হয়তো 214টা লগ আছে, যেটা খুবই নর্মাল যে আমি দেখতে পারতেছি একটা একটা করে। বাট এটা তো মনে করেন যে আমি যদি যে ডেমোর এটাতে দেখাই, আপনারা দেখতে পারবেন যে এটাতে কত পরিমাণে লগ আছে। আহ ডিসকভারি, যে আমরা ডিসকভার থেকে দেখি, লাস্ট 24 আওয়ার্স এ লগ আছে এতগুলা। আমি যদি লাস্ট 7 ডেজ এ দেই, তাহলে দেখেন কি অবস্থা, আরো বেশি। তো এত পরিমাণ লগের থেকে আপনার স্পেসিফিক যে দরকারি জিনিসটা, লগটা ওইটা বের করা একটু টাফ হয়ে যায়, যার কারণে হচ্ছে ওয়াজুর বা যে কোনো সিমের মানে তারা আসলে এই এতগুলা লগ নিয়ে কাজ করে না। মানে এই সিম টুলটাই এই জন্য যে আমি এখান থেকে যাতে আমার স্পেসিফিক দরকারি জিনিসগুলাকে একটা জায়গায় সুন্দর করে নিয়ে এসে কাজ করতে পারি, রিপোর্টিং করতে পারি, যে রিপোর্টিং করা যায়, সবকিছু করা যায়, সিএসভি বা পিডিএফ ফাইলে নিয়ে আসা যায়। তো সেই যেগুলা হয় হচ্ছে এই ড্যাশবোর্ডে নিয়ে আসার মাধ্যমে। এবং এই ড্যাশবোর্ড ক্রিয়েট করার জন্য আগে হচ্ছে এই ভিজুয়ালাইজেশনটা ক্রিয়েট করতে হয়। এবং এই ভিজুয়ালাইজেশনের ভিতরে যখন আমরা ক্রিয়েট ভিজুয়ালাইজেশন যাই, ধরেন একটা ভিজুয়ালাইজেশন দেখলাম, এই যে যে জিনিসটা দেখতেছেন ওয়াজু অ্যালার্টস, এটা টেমপ্লেট, এই টেমপ্লেটও ক্রিয়েট করতে হয়। তো এই যে এখানে এতগুলা আছে, হ্যাঁ, এখানে আমি এডিট করার পারমিশন, যেহেতু এটা ডেমো ওদের নিজস্ব। তো এই জায়গা থেকে আমরা অ্যাড ফিল্টার করে ওই যে ফিল্ড গুলা ধরছি, যেমন ধরেন এখানে আমি ফিল্ড গুলা ধরছি কোনটা, এই যে এই লকটা দেখি, এই লকটার বিভিন্ন ফিল্ড আছে, ডেটা এসসিএ ফাইল, ডেটা এসসিএ ইনভ্যালিড, তারপরে আপনার ডিকোডার নেম, এই ধরনের ফিল্ড গুলা, যে কোনো একটা ফিল্ড, রুল ডেসক্রিপশন, এই ফিল্ড গুলা নিয়ে আপনার এক একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করা যায়। এইটাই হচ্ছে ম্যাট্রিক্স বা বাকেট। ভাইয়া কি ক্লিয়ার, বুঝতে পারছেন? ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্রসিড করি। ভাইয়া তো এমনি একটা এই, কোশ্চেন ছিল ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি জি জি, বলেন। আচ্ছা ভাইয়া, এটা তো ওয়াজুতে যে আমি ফায়ারওয়াল অ্যাড করতে পারি, আরো বিভিন্ন এজেন্ট অ্যাড করতে পারি, রাইট নাকি? না, ফায়ারওয়ালে তো আমরা সরাসরি এজেন্ট অ্যাড করতে পারি না। ফায়ারওয়াল কি ডেবিয়ান বা উইন্ডোজ বা ম্যাক ওএস এ চলে? না, ফায়ারওয়ালের এপিআই এটা কি অ্যাড করা যাচ্ছে না এখানে, না? যাচ্ছে, কিন্তু সেটার প্রসেস আলাদা। ও সরাসরি এজেন্ট ডিপ্লয় করা যায় না। ও আচ্ছা, এটা লগ সার্ভার লাগবে একটা। রাইট, একটা আরসিস লক সার্ভার বা লক সার্ভার বা সেন্ট্রাল লক সার্ভার লাগবে। হুম সেটাতে সবগুলা লক, যেহেতু
আপনার মোস্ট অফ দ্য ফায়ারওয়াল বা নেটওয়ার্ক সুইচ এদের একটা ফিচার থাকে যে তারা লক ফরওয়ার্ড করতে পারে যে কোনো একটা পোর্টের থ্রুতে। মোস্টলি 514 পোর্টের থ্রুতে এরা লক ফরওয়ার্ড করতে পারে বা লক ফরওয়ার্ড করে, একদম লোয়ার লেভেলের ফায়ারওয়াল গুলো এটা করতে পারে। তো ওইটার আচ্ছা থেকে যখন ফায়ারওয়াল গুলো থেকে যখন একটা সেন্ট্রাল লক সার্ভারে এই লক গুলা ফরওয়ার্ড করা হয়, ওইখান থেকে আসলে আমরা তখন এই এজেন্টের থ্রুতে এটা নিয়ে আসি। বাট অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এজেন্টের থ্রুতে আনলেও লকগুলা এই যে প্রিডিকোড ডিকোড এটা করতে হয় অনেক। ধরেন আপনার কি বলে এটাকে, যে লগের যে প্যাটার্ন, ডিফল্ট প্যাটার্নে দেখা যাচ্ছে যে ওর ডিকোডার বা কাস্টম রুলস গুলা এটা সাপোর্ট করে না। তার কারণে তখন এই ওয়াজুর কিছু রিজেক্টস আছে যেটা দিয়ে কোড করে বা আমরা কনফিগারেশন ফাইল মেনটেন করে ওটাকে আবার ডিকোড করে দেই, এবং বিভিন্ন মডিউলের থ্রুতে এটা করা হয়। তো সিসকো আশা সিরিজ এগুলা আছে এবং ফাইল বিটের থ্রুতে এগুলা কাজ করে। তো এই সবকিছু ইনশাল্লাহ আমরা দেখবো। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি একটা যেটা কোশ্চেনটা ছিল বেসিক্যালি, আচ্ছা ঠিক আছে, এটা একটা ভাইয়া মাঝখানে পিসি হোক বা যে কোনো অপারেটিং এর মাধ্যমে এটাকে ফরওয়ার্ড করা হয় লকটা নামিয়ে, তাই না ভাইয়া? যদি ফরওয়ার্ডটা কোনোভাবে জি। বন্ধ হয়ে যায়, তা বা ও বিভিন্নভাবে বন্ধ হুম করার জন্য বাইরে থেকে ট্রাই করতেছে, বন্ধ করে দিল, এটা কি নোটিফাই হয় যে আমি এটা হুম বন্ধ করে দিচ্ছি বা ওদের? এইটা এইটা এটা এটাই হয় সবসময় আমরা যেই মানে হ্যাঁ, আমি তো ইন্ডাস্ট্রিতে ফরওয়ার্ড কাজ করতে, সে করি অফ বা করে যত দিল, জায়গায়। তার কাজ হচ্ছে সে ফরওয়ার্ড গুলো অফ করে দিল, আমি তো লগই পেলাম না, সেটা বল। এক্স্যাক্টলি হ্যাঁ, হ্যাঁ এইটাই সব থেকে মানে যদি মানে যে কেউই মাথায় এটাই হিট করার কথা আসলে, যে হ্যাঁ আমার যদি লগই না থাকে তাহলে আমি হ্যাঁ, আসলে কি দেখবো। আমি হ্যাঁ ডাটা কি কালেক্ট করবো, হ্যাঁ। তাই না? তো আমি তো সার্ভার আছে, আর সিম আছে, ডাটা কি, সবই আছে আমার কাছে, তাই না? আমাকে তো সে ফরওয়ার্ডিং অফ করে দিচ্ছে তার এক্স্যাক্টলি ভিতর থেকে, আর ওই লক সার্ভারও সে ব্লক করে রাখছে, তাই না? তা আসলে রাইট। এইটা করার আগেই আমরা এটা নোটিফাই হব। কিভাবে নোটিফাই হব হ্যাঁ দেখেন, হ্যাঁ, জি, আমরা ধরি নর্মালি ধরি যে এইটা আমার একটা লক সার্ভার, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা একটা আমার ওএস লক সার্ভার। তো জি, ওই লক সার্ভারে যতগুলা লোকেশন থেকে আপনার লগ গুলো আসবে, যতগুলা পলিসির থ্রুতে লগ গুলো আসবে, ফায়ারওয়ালে আপনি পলিসি দিবেন, আপনি হুম, আইপি অ্যালাউ করবেন যে আপনার এই পলিসিতে এই আইপি তে এই লগ গুলা যাবে, রাইট? জি, বড় বড় অর্গানাইজেশন যারা ফায়ারওয়াল বা সার্ভার মেনটেন করেন তারা জানেন এই ব্যাপারটা। তো হুম, যখন ওই পলিসিতে ওই আইপি তে লকটা অ্যালাউ করবে, স্পেসিফিক একটা লোকেশন থেকে আসবে, এবং আমি আমার আর সিসলক সার্ভারে, এইটাই হচ্ছে মোস্ট জায়গাতে এই ভুলগুলা করে। আপনি একদম কোর জায়গায় হাত দিছেন, যেহেতু বলছেন আমি একটু বলে দিই যে হুম, ওনারা কি করে যে লকটা আমার 514 পোর্টে আসতেছে, ঠিক আছে, এই যে যে আসতেছে ও একটা ফোল্ডারে আসতেছে, ওইটাকে সে আর কনফিগারেশন করতেছে না। যার কারণে কি হচ্ছে যে আপনার একই পলিসিতে বিভিন্ন আইপিতে, ধরেন আপনার আরো ইনস্টেন্স আছে, সুইচ আছে, সুইচের আইপি আলাদা বা অন্যান্য ডিভাইস আছে, সেগুলো জি, লগো জি, ফায়ারওয়াল আছে, ফায়ারওয়াল থেকে আপনি কালেক্ট করতেছেন, তাই না? তো জি, আপনার প্রত্যেকটা পলিসির এগেইনস্টে আলাদা আলাদা করে লগের জন্য এক একটা ফোল্ডার করতে হবে। হুম, ফোল্ডার করে আর সিসলগের কনফিগারেশনের ভিতরে বলে দিতে হবে যে আমার এই তারিখের এই ডেটের এই আইপির লগ গুলা এই ফোল্ডারে থাকবে, এবং এই আইপির এই ফোল্ডারের লকগুলো এই এই জায়গাতে থাকবে। তখন কি হবে, স্পেসিফিক ভাবে আমরা এজেন্টের ভিতরে কনফিগারেশন করব অসসেক ডট কনফিগ ফাইলটা, রাইট? এবং আচ্ছা, অসসেক ডট কনফিগ ফাইলটা কনফিগ করে আমরা স্পেসিফিক ওই আইপি গুলার লগ গুলা ফায়ারওয়াল থেকে যেটা যেটা আসতেছে যেই পলিসিতে, তার কনফিগারেশন ফাইলগুলা এখানে দিয়ে দিব। সো দিয়ে দেওয়ার পরে কি হবে, যখন আমরা এই ওয়াজুতে আবার ব্যাক করব ওই আইপির ভিতরে থ্রেট হান্টিং এ বা ইভেন্টস এর ভিতরে যাব, আমরা একটা জায়গা দেখবো, পোর্শন দেখবো, এই যে কাউন্ট, রাইট? এই যে হুম, কাউন্ট দেখতেছি, যখনই কোনো কিছু হবে বা লগ আসা বন্ধ হবে বা কোনো লোকেশনের লগ আসতেছে না, একদম সার্টেন সিঙ্গেল সেকেন্ড পরে আমি তখন দেখতে পারবো, বা আমি যদি চাই যে এই লোকেশনের এই পাতের লগ যদি সিঙ্গেল টাইমে বন্ধ হয়, ওটাকে কাস্টম ডিকোডিং করে রুলস এর ভিতরে অ্যাড করে আমি দিলাম যে আমার এই ধরনের কোনো ক্রন জব ক্রিয়েট হলে তুমি আমাকে অ্যালার্ট জেনারেট করবা। অ্যালার্ট দিবে, হ্যাঁ, এটা তো একটা মোস্টলি দরকার, তা না হলে তো আমার লাভ হচ্ছে না, কারণ ফার্স্ট কাজ হচ্ছে সে হিটটা করে ওটাকে অফ করে দেওয়া, তাই না? আমি তো জেনারেটই পাইলাম রাইট। না কিছু। আচ্ছা, সকের মেইন পারপাসই তো এটা, আমি যাতে হ্যাঁ সব ধরনের জি ডিটেকশন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, মোস্ট অফ দ্য জায়গায় আমাকে যারা দেখাতে হবে আমার কাছে দাও ওয়েব অ্যাপ্লিকেশন জি চালায়, জি জি, হ্যাঁ তাদের মেইনলি কনসার্ন থাকে যে আমার এখানে কত লগ জেনারেট হইতেছে, এটা ম্যাটার করে না, আমার ম্যাটার করে যে আমার সার্ভিস রানিং আছে কিনা। জি পাঁচ জি, সেকেন্ডের জন্য তার সার্ভিস যদি রানিং না থাকে তাহলে সমস্যা, বা রিস্টার্ট নিছে ভাই যে কিনা। কথা বলতেছেন সাইডে একটু মিউট করে কথা বলেন ভাইয়া, যে হ্যাঁ, বলেন ভাইয়া।
তোমার আচ্ছা এখানে হ্যাঁ, তো হ্যাঁ সে কি করতেছে তোমার যে পরে আমার দাও সার্ভিসটা ইতিহাসে রিস্টার্ট দাও হইতেছে কিনা এটা আমার জানা দরকার। জি জি, না না এখন ভাইয়া, আমি বাই এরকম ডিফল্ট এরকম তকের একটা রুলস এর সিনারি ভিতরে পাইছি বলে আমার কোশ্চেনটা আর কি। আমি এটা তোমাদের কি করবো আমার ফায়ারওয়ালের লগ থেকে ইভেন্ট লগ গুলো আমি অন মেমোরিতে দেখতেছি, ঠিক আছে, কিন্তু আঙ্গুল আমার কাটা অ্যানালাইজেশন কামড়াতে রিপোর্টটা আসে নাই। এটা আমি কি এখান থেকে বুঝতে নেই পারছি ভাইয়া? হ্যাঁ, সে এইটাই অ্যানালাইজারকে হচ্ছে ফাইন অ্যানালাইজার যে টিউনিং করা বলে। কানেকশনটাকে সে অফ করে দিছে ফুললি, কিন্তু আমি মেমোরি লগ থেকে ওই এটা ডাটাটা এখান থেকে কালেক্ট করছি যে ইভেন্টটা আমি কোথা থেকে আমি হিট বুঝলাম আসছে। যে তোমার কামড়টা মারো তোমার কইলাম যে নিয়ে নাও আমার ক্লাস ভাইয়া কে জানে মিউট করে লোকমান কথা ভাই, বলবেন ভাইয়া? লোকমান ওইখানে ভাই যেভাবে দিও একটু না যদি হ্যাঁ ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছেন এখন? হ্যালো হ্যালো। জি সুবল ভাই শুনতে আপনি পাচ্ছি আমি। আনমিউট করুন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। মানে এটাই বললাম আর কি, আসলে এটা সিনারি পাইছি বলে আপনাকে কোশ্চেনটা করা আর কি, আর কিছু না। কারণ আমি মেমোরি লক যে ইভেন্ট লকটা সেটা তো রিমুভ করার মতো সে অপশন পায় না, কিন্তু সে ওই ফরওয়ার্ড লকটা যেটা অ্যানালাইজারে সেটা বন্ধ করে দিচ্ছে টোটালি। তাহলে তো আমি ওই লক কিছুই পাই নাই, মানে সে রাইট। কোনো যখন না, 2 ঘন্টা পরে রাইট। দেখলাম যে ইভেন্টটা হিট আছে, তখন ডিরেক্টলি মেমোরি লক থেকে দেখে এটা বের করতে হয়েছে, বুঝতে পারছি? হ্যাঁ, তখন ফরেনসিকে চলে যেতে হয়, বাট মানে ওই যে ওই মেমোরি লক ফরেনসিকে বলতে কি, যাওয়ার ইভেন্ট জন্য মেমোরি আমার লক থাকে না, ওই ইমেজ মেমোরি লক, আমি হ্যাঁ, ক্লাউড হ্যাঁ, লক না, ইভেন্ট মেমোরি লক থেকে ডাটাটা বের করতেছে আর কি। আচ্ছা আচ্ছা, ইনসিডেন্ট হ্যান্ডলারের কাজ যেটা আসলে। জি জি জি। তো ওইটা ওই কাজটাতে যে যাবেন বা ওইখানে যে ইনভেস্টিগেশনে যাবেন, হ্যাঁ, এই কিন্তু আমি তো অ্যালার্টটাও তো নোটিফাই আপনার পাইতেছি না, লাগবে। আমি তো 1 ঘন্টা পরে যা পাইছি খবর, রাইট। বুঝতে পারছেন? হ্যাঁ, রাইট রাইট। জি জি হ্যাঁ, জি। এইটাই হয় মোস্ট অফ দ্য জায়গাতে, এটাই হ্যাঁ হয়। দেখা যাচ্ছে যে আমার সিম ঠিক মতো হ্যাঁ। চলতেছে, সবকিছু ঠিক মতো হুম। চলতেছে, বাট আমি সিম্পল একটা জিনিস মিস করার কারণে হ্যাঁ এই সিম্পল সিম্পল কনফিগারেশন গুলা করে না, এবং ইন্ডাস্ট্রি প্র্যাকটিস না থাকার কারণে আসলে মানে সিম দিয়েও কোনো লাভ হচ্ছে না। আচ্ছা ভাই, আরেকটা সিম্পল কোশ্চেন ভাই, আমি শেষ করে ফেলি। সাপোজ দেখা গেছে আমি একটা সিম কিনলাম, তাই না? আমি কিনছি আমার হয়তো বা কর্পোরেট অফিসের জন্য, তাই না? হুম আমি আমার সবগুলা লোকেশন থেকে ইন্টিগ্রেট করতেছে বাই টানেল নাকি? হুম হুম, টানেলিং তাহলে করে 100% ইন্টিগ্রেট আমি করতেছে। কিন্তু এটা কি আসলে অথেন্টিক নাকি অথেন্টিক না, এটা কোশ্চেনটা আর কি। অথেন্টিক না অথেন্টিক এটা আপনি ডিফাইন করবেন। আপনি অথেন্টিক করে নিলে অথেন্টিক। আপনি সার্টিফিকেট কিনে নেন, সার্টিফিকেট অথরিটি থেকে যখন আপনি সার্টিফিকেট কিনে নেবেন প্রত্যেকটা টানেলের জন্য, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তখন তারা যখন অথেন্টিকেট হবে তখন কি করবে তারা? তখন তারা কি এক্সচেঞ্জের মাধ্যমে অথেন্টিক হবে, তো 3 ওয়ে হ্যান্ডশেক করে তারপরে তারা মানে অথেন্টিকেট হবে। আমাকে হয়তো বা তখন তো রিটার্ন আপনার মেসেজ, একটা চ্যানেল রিটার্ন সিকিউর। মেসেজ লিংকের মাধ্যমে বাইপাস করবে, রাইট নাকি? রাইট, বাইপাস করবে। আচ্ছা, যেমন ধরেন আপনি তিনটা আমার দুইটা রিটার্ন ব্যাংকের লাগবে। কথা চিন্তা হ্যাঁ হ্যাঁ, করেন, বুঝতে পারছি, জি। দুইটা ব্যাংকের মধ্যে কমিউনিকেশন হইতেছে। এখন হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের চ্যানেলের সাথে মনে করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের জি। কমিউনিকেশন হইতেছে, দুই পাশেই কিন্তু টানেল আছে। বা হ্যাঁ হ্যাঁ। টানেল থাকলে ওরা দুই পাশেই কিন্তু একটা এসএসএল সার্টিফিকেট বা সার্টিফিকেট অথরিটির মাধ্যমে অথেন্টিক হইতেছে, অথরাইজেশন হইতেছে, কি এক্সচেঞ্জ করতেছে, তারপরে গিয়ে হ্যান্ডশেক করতেছে। তো বুঝতে আপনি এটা পারছি। বিল্ড আপ করতে পারলে আপনি সিকিউর। হ্যাঁ ঠিক আছে, জি জি। থ্যাংক ইউ ভাই, এই দুইটাই কোশ্চেন ছিল আর। ওকে। ঠিক হ্যালো। আছে। ঠিক আচ্ছা, আছে। আমরা আজকে এটাই আসলে আমাদের সেমিনারের আসলে মূল উদ্দেশ্য ছিল। আই জি। হোপ অনেকেই অনেক কিছু মাথায় আসছে বা আসতেছে। তো আমরা আসলে এটা নিয়েই কাজ করতে চাই, এবং আমার কাছে খুবই ভালো লাগে যদি আপনারা এই ধরনের জায়গাতে মানে নিজেদেরকে ইনভলভ করতে চান। তো আমিও চাই আপনাদেরকে শেখাইতে। আসেন, আমরা একসাথে অনেক কিছু শিখি। তো আজকে এটাই ছিল আমাদের সেমিনারের মূল বিষয়, যে আমরা কিভাবে একটা এজেন্ট থেকে বা যে কোনো এন্ড পয়েন্ট ডিভাইস থেকে একটা লগ আমরা যে কোনো একটা সিমে ইন্টিগ্রেট করতে ভাই, পারি। জি, আরেকটা তো আরেকটা রিকুল কোশ্চেন ছিল, ভাই। যদি কিছু মনে না করেন, আরেকটা কোশ্চেন ছিল আর কি। জি, শিওর শিওর। জি ওয়াজুতে তো এখন কোনো মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো ফিচার বলতে কিছু আছে কিনা? আমি অত প্রথম জি, দিকে ছিলাম অবশ্যই না। আছে, জি জি। অবশ্যই আছে। ওর ওর মানে এটা হচ্ছে, বেসিক কাজটা কি? জি, একটু। এটা বেসিক কাজ না, ওয়াজু ওপেন সোর্স। আপনি চাইলে হ্যাঁ এটা করতে পারবেন। আমার নিজের প্রজেক্ট করা আছে ওলামা দিয়ে, ওলামা থ্রি হ্যাঁ। পয়েন্ট টু বিলিয়ন 7.1 বিলিয়ন দিয়ে করা আছে। আচ্ছা, যেই প্রজেক্ট করতে হইলে হয়তো আপনার আর আমার সাথে নিজের বসতে হবে আলাদা করে, যেটা হচ্ছে 2-3 মাসে শেষ করা যাবে না। বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। ও, এর মানে হুম। আমি জাস্ট এর মূল কাজটা কি সেটা জানতে চাচ্ছিলাম আর কি, মানে ওর। যেমন ধরেন আমরা হ্যাঁ। সকেট যতগুলা অ্যালার্ট গুলা আসে, হ্যাঁ, জি 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 জি। এটা আমরা অনেক সময় অনেক কিছু মিস করে ফেলি, বা এটার ইনফরমেশন আমরা অনেক কিছু বের করতে পারি না, বা হ্যাঁ ধরেন অ্যাবিউজ আইপিডিবি বা ভাইরাস টোটাল, বা হ্যাঁ ধরেন এটা থেকে আমরা ইনফরমেশন ইন্টিগ্রেট করে পাচ্ছি। হ্যাঁ বাট হ্যাঁ বিহেভিয়ার অ্যানালাইসিস এর ক্ষেত্রে, যে হ্যাঁ অ্যানোমেলি জিরো ডে ডিটেকশনের ক্ষেত্রে
বা ধরেন সকের যে লেভেল 1 লেভেল 2 অ্যানালিস্ট আছে, সেই কাজগুলো যেন এআই অলরেডি করে দেয়। আমি ইন্টিগ্রেট মানে কত করলাম, পার্সেন্ট হ্যাঁ। এআই কত পার্সেন্ট পর্যন্ত মানে করে দেয়, আর আমরা নিজেরা কত পার্সেন্ট মনিটরিং করা লাগবে? এল ওয়ান এল টু পর্যন্ত করে দিতে পারে, বাট হ্যাঁ, এটার জন্য আপনার বিভিন্ন হাই ইনস্ট্যান্স লাগবে। মিনিমাম আপনার 128 জিবি র্যাম, আচ্ছা রোম, আচ্ছা। 1 টিবি, বিশাল একটা না সার্ভার আমরা লাগবে, না কেন জিপিইউ কোশ্চেনটা লাগবে। ভাই, আসলে কি এখন ম্যান হিউম্যান কিন্তু সবকিছু সম্ভব না নাকি? এ- রাইট, রাইট। হ্যাঁ, এটা আসলে টাফ জব না, মানে যদি ভাই আমি যদি ভুল না করি নাকি? তো সেই হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আপনার নামটা কি ভাইয়া? মোহাম্মদ আশরাফুল আলম। আশরাফুল আলম না? ঠিক আছে, থ্যাংক ইউ। আর হিজবুল তো আমার আছো না? জি দুইটা স্যার, আমি আছি। কোশ্চেন আচ্ছা ঠিক ছিল। আছে, ওকে। জি, জি, শিওর। আমরা এখন কোশ্চেন অ্যান্সারই করব আচ্ছা আসলে ভাই, আমার আমাদের। আশরাফুল ভাই, আমার দুইটা কোশ্চেন। জি, আমি আপনার কথা একটু ক্লিয়ার শুনতে পাচ্ছি না। সবাইকে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি আশরাফ ভাই, শুনতে পাচ্ছি। তাহলে হয়তো ওনার প্রবলেম আচ্ছা ইন্টারনেটে। আচ্ছা, আপনি আশরাফ ভাই, আমার কথা কি ক্লিয়ার ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি জি, অনেক পরিষ্কার। হ্যালো। জি, আপনাদের কোনো শুনতে কোশ্চেন পাচ্ছি। করতে আচ্ছা, পারেন। ওকে। আশরাফ জি, ভাই, আমিও যেহেতু ক্লিয়ার শুনতে আমরা পাচ্ছি একটা প্রশ্ন জি, ছিল বলতে সেটা পারেন। হচ্ছে, আচ্ছা, যেহেতু আমরা একটা শখের উপর একটা যেটা নিয়ে কাজ করতেছে ওয়াজু, রাইট? তো এরকম আপনারা মানে সিএস এর যে সার্টিফিকেশনটা, এটা যদি আপনি মানে বলেন যে যে কোনো একটা টুলের উপরে বা একটা সিমের উপরে যদি আপনি পুরোপুরি নখদর্পণে থাকে, এই এক্সাম দিতে আপনার কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না। আই হোপ আপনি আপনার অ্যান্সারটা পাইছেন। ভাইয়া, ভাইয়া যেটা বলছেন যে কোনো একটা সিমের উপরে কনসেপচুয়াল নলেজ থাকলেই মানে সার্টিফাইড সক অ্যানালিস্ট এক্সামটা দেওয়ার জন্য প্রিপারেশনটা মোটামুটি পর্যায়ে একদম যাবে। রাইট, এখন একদম রাইট। আপনি যেটা কাজ করলেন মাত্র অজুতে, যেটা দেখলাম যে এটা একটা একদম ওপেন সোর্স থেকে ডাউনলোড দিয়ে প্রসেস বাই প্রসেস ইন্ডেক্সার নামায়া এজেন্ট পুশ করে টোটাল ডিপ্লয়মেন্ট প্রসেসটা দেখাচ্ছেন। এখন ধরেন আমরা যারা অনেক সময় কর্পোরেটের ক্ষেত্রে কি হয়, আমরা ওপেন সোর্স নিলাম না, আমরা ডাইরেক্ট কোনো পেইডে গেলাম। সেটা হইতে পারে যে হুম, কোনো টাইপের পেইড, স্পাঙ্ক হইতে পারে অথবা ক্লাউড হুম, স্ট্যাক বা সেন্টিনেল, যেগুলোই হোক না কেন। হুম, এগুলোর ক্ষেত্রে ডিপ্লয়মেন্ট প্রসেসটা, যেটা অজুর ক্ষেত্রে এত মানে ধরেন একটা লিনাক্স সার্ভার রেডি করে ওর ব্যাক এন্ডে আপনার হচ্ছে যে আহ, অনেকগুলো মানে অনেক প্রসেস রেডি করে প্রত্যেকটা ইনস্ট্যান্সের জন্য আলাদা আলাদা ভাবে মানে কম্পোনেন্ট ডাউনলোড করে এই হ্যাসেলটা নাই। তো সেই ক্ষেত্রে এই এই হুম। যখন একটা ওপেন সোর্স নিজেরা বিল্ড আপ করা হয় ওই নলেজটা, আর যখন আমরা একটা সরাসরি পেইড একটা টুলস ইউজ করতেছি, দুইটা নলেজ গ্যাদারিং এর ডিফারেন্সটা অনেক না? আপনি যেটা বললেন যে আমি আমি অবভিয়াসলি অনেক। সেই ক্ষেত্রে আমি ধরেন মাত্র আমি টুলসটার উপর অনেক দক্ষ, বাট আমি ব্যাক এন্ডটা তো বুঝলাম না। সেই ক্ষেত্রে কি সক এই সার্টিফাইড অ্যানালিস্ট পরীক্ষার ক্ষেত্রে কি এটা কি কোনো প্রতিবন্ধক হিসেবে কাজ করবে কিনা, এটাই কোশ্চেন। এইটা এইটা হচ্ছে আমি আপনাদেরকে বলি, আমরা হচ্ছে এই কোর্সটা শুধুমাত্র সিএসএ সার্টিফিকেটের জন্য যদি হইতো, তাহলে হয়তো আমরা শুধুমাত্র মডিউল গুলা পড়াইতাম, আপনাদেরকে বুঝাইতাম, ছেড়ে দিতাম। এইখানে আসলে যদি আপনি সিএস সার্টিফিকেট তো এইখান থেকে নিতে পারবেন এবং এটার থেকে আরো হাই লেভেলের জিনিস জানতে পারবেন, যেটার মাধ্যমে আসলে ইন্ডাস্ট্রিতে কি কাজ হয়। এবং আমরা যেটা করব সেটাকে আমরা বলি হচ্ছে ডেভ সেক অপস এর কাজ। একদম কার্নেল লেভেলের ডেপ্লয়মেন্ট কিভাবে করে, অর্থাৎ যারা ডেভঅপস টাইপের কাজ করে, আপনারা জানবেন ডেভঅপস এ কি কাজ করে। তো ডেভ সেকঅপস টাইপের কাজ এইখানে। তো আপনি যখন ব্যাকএন্ডের একটা অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে, কিভাবে রান করাইতে হয় কোনো একটা ইনস্ট্যান্স, আপনি যখন বুঝতে পারবেন, সেটার সাথে যে কোনো ধরনের ওপেন সোর্স অ্যাপ্লায়েন্স আপনি কানেক্ট করাইতে পারবেন ইনশাল্লাহ। এবং যে কোনো ধরনের ডকুমেন্টেশন থাকলে সেটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এবং আপনার কথা হচ্ছে, আমি যদি এত কিছু কেন জানবো, যদি আমি আমার কাছে টাকা থাকে আমি আইবিএম কিউ রাডার নিব। ওকে, কোনো সমস্যা নাই, বাট আইবিএম কিউ রাডার নেওয়ার পরে আইবিএম কিউ রাডারের কোন ড্যাশবোর্ড কোথায় দরকার, কিভাবে আনতে হবে, কোনটা তাদেরকে কুইরি দিতে হবে যে আমাকে এটা করে দেন, এইভাবে এটা হয়, এটা করা যায় সিমে, এই জিনিসটা করা যায়। আপনি সিমের সকের ম্যানেজার হয়ে আপনি যদি এই জিনিসগুলো না জানেন, কোন রুলস কোন ডেসক্রিপশন থেকে কিভাবে সে এনে দিবে, আপনি যদি ব্যাকএন্ডের প্রসেস পুরাটা না জানেন, আপনি কিভাবে তার কাছ থেকে যেই টাকা দিয়ে যে জিনিসটা কিনছেন সেটার ফুল পোটেনশিয়াল বা পুরাটা আপনার অর্গানাইজেশন জন্য ইউজ করতে পারবেন? তো সেইখানে একটা প্রশ্ন থাকে। যার কারণে আসলে ওপেন সোর্স গুলো আসলে একটা ওয়ে হয়ে দাঁড়ায় যে
এই পুরা জিনিসটা শেখার একটা ভালো রোডম্যাপ, কারণ অত টাকা মানুষের কাছে থাকে না যে আমি ওই পুরা জিনিসটা নিজে হাতে ধরে শিখবো। বাট মোস্ট অফ দা কেসে এই জিনিসগুলা এইভাবেই কাজ করে ব্যাকএন্ডে। যত ধরনের সার্ভিস আছে এই সার্ভার টাইপের ওএস থাকে, এবং সার্ভার টাইপের ওএস গুলাতেই ডিপ্লয় হয়ে তাদের কম্পোনেন্ট গুলা কাজ করে। আই হোপ আপনি আপনার অ্যান্সারটা পাইছেন। এজেন্টের কনফিগারেশন ফাইলের ভিতরে আপনি স্পেসিফিক কোন লোকেশন না দিলে ও সব লগ দিবে। সেটা হচ্ছে যে আমি তো ডিটেকশন মোডে যদি রাখি তাহলে আমি লক পাচ্ছি। এটা এখন Right. ব্যাপারটা হচ্ছে যে ভাইয়ের কোশ্চেনটা হচ্ছে যে মেবি তুষার ভাইয়ের কোশ্চেনটা হচ্ছে যে আমরা যেহেতু ধরেন আপনার কোনো একটা সাসপিশিয়াস হোক বা কোনো একটা ক্র্যাক ভার্সন হোক, সেটা আমরা যখন অ্যালাউ করতেছি আমার অর্গানাইজেশনের নেটওয়ার্কের মধ্যে বা কোনো একটা ইন ডিভাইসের ক্ষেত্রে, সেটা হতে পারে উইন্ডোজ ক্র্যাক, সেটা হতে পারে অ্যাডোবি বা এক্সেট্রা যে কোনো কিছু হোক, তখন সেটা তো আমি আমার আমার নেটওয়ার্কের মধ্যে আমি এটা অ্যালাউ করছি। যেহেতু আমি অ্যালাউ করছি, পরবর্তীতে এটা লক দেবে কিনা, আর লক দিলেও যেহেতু আমি নিজেই বাড়ি থেকে আমি জানি যে এই যে যে আমি ক্র্যাকটা অ্যালাউ করতেছি এটা আসলে আপনার গুড প্র্যাকটিস না, এটা থ্রুতে আমার অর্গানাইজেশন মেবি কম্প্রোমাইজড হইতে পারে। সো সেই ক্ষেত্রে যদি আমি সিম নিই আসলে লাভ কি আছে কিনা, ব্যারেক কোশ্চেনটা ছিল এখানে। আচ্ছা, আমি এখন আরেকটু স্পেসিফিক হয়েছি, যেহেতু স্পেসিফিক আপনি বলছেন ওটা বলি যান। ধরেন আপনি অ্যাডোবি কিনছেন, হ্যাঁ, অ্যাডোবির কাছ থেকে আপনি একটা আইপি থ্রুতে বা যে কোনো একটা ডোমেইনের থ্রুতে ওটাতে যাচ্ছেন, এবং আপনার অর্গানাইজেশনে অবশ্যই একটা ফায়ারওয়াল আছে, ও ওই আইপিটা অ্যালাউ করতেছে যে কোনো একটা পোর্টের থ্রুতে নেটিং করে বা পোর্ট বাইন্ডিং করে যেভাবেই হোক সে অ্যালাউ করতেছে, রাইট? তো আপনার ক্ষেত্রে যখন আপনি দেখতেছে এই যে আপনার ওই ডিভাইস গুলাতে যখন এজেন্ট দেয়া আছে, আপনাকে সিমে অ্যালার্ট দিচ্ছে যেটা ম্যালিশিয়াস, বিকজ অফ ওইটা কি আপনার ক্র্যাক ভার্সন, রাইট? তো যখন ম্যালিশিয়াস দিচ্ছে তখন আপনি জানেন যে এটা ম্যালিশিয়াস বিকজ অফ আপনি ক্র্যাক ভার্সন ইউজ করতেছেন। তো আপনি ওই রুল লেভেলটাকে রুল লেভেলের নিচে নামাই দিলেন, নামাই দিয়ে আপনার ওই স্পেসিফিক পোর্টের যে কমিউনিকেশনটা হচ্ছে বা ওই অ্যাডোবির যেই 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 পোর্ট অ্যালাউ করা আছে সেটার থেকে যে কমিউনিকেশন হচ্ছে সেটা আপনি ইগনোর করলেন। এইটার বাইরে যেহেতু এটা ক্র্যাক ভার্সন ইউজ করে এবং কোনো কিছু বাইরে যাইতেছে কিনা, ডেটা ভিতরে আসতেছে কিনা, কি পরিমাণ লগ জেনারেট হইতেছে, কারণ যতগুলা ইভেন্ট জেনারেট হয়, লগ জেনারেট হয়, সবগুলাই এজেন্ট কি করে সিমে ওকে অ্যালার্ট জেনারেট করার জন্য দিয়ে যায়। তার মানে কি আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারতেছেন স্পেসিফিক ভাবে। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে তো ভাইয়া আমার একটা কোশ্চেন, সেক্ষেত্রে কি আমি প্রত্যেকটা ইন পয়েন্টকে আমি কি এই সকের আওতায় নিয়ে আসতে হবে এরকম? রাইট, সব কয়টা ইন পয়েন্ট ডিভাইস আপনার সিমের ও, আওতায় নিয়ে আসতে হবে, ওকে ওকে। আদারওয়াইজ আপনার সিম দিয়ে তো কোনো লাভ হচ্ছে না। একটা ডিভাইসও যদি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে তো আপনার পুরো নেটওয়ার্ক কম্প্রোমাইজ। বুঝতে পেরেছি, বিকজ আমাদের ধরেন যে অ্যাডোবি মনে করেন যে 100 ইউজারকে দেওয়া হয়েছে, কিন্তু ইন পয়েন্ট তাদের কাছেও আছে, হ্যাঁ, তো হুম, সেক্ষেত্রে আমার ইন পয়েন্টটাকেই কাউন্ট হবে। রাইট। ওকে। আসলে So, ভাইয়া, আসলে সামারিটা মনে একটা হচ্ছে কোশ্চেন এরকম ছিল। যে ক্র্যাক থাকলে তো আমার লক জেনারেটর সবচেয়ে বেশি কাউন্ট হচ্ছে, রাইট? যখন আমার যদি হ্যাঁ পেইড হ্যাঁ ভার্সন হ্যাঁ, থাকতো আমার এত লক জেনারেট হবে না লজিক্যালি, নাকি? হবে না, রাইট, লজিক্যালি বাস্তবতা এত তো লগ এটাই হচ্ছে, জেনারেট আমি হবে। যত পরিমাণে হ্যাঁ, ক্র্যাক থাকবে আমার লক হবে যদি 1,000 জায়গায় 1 লাখ লক জেনারেট হবে। এবং যখন আমার সেটার পেইড ক্ষেত্রে ভার্সন কাজও থাকবে, বেশি করতে হবে, হ্যাঁ, সেই আপনার কারণে তার কাস্টমাইজ লক করতে জেনারেট হবে। কিন্তু 100 গুণ বেড়ে যাচ্ছে, তাই তো? জি জি। হুম, ঠিক আছে। সেটা হচ্ছে যে ভাই একটা কোশ্চেন ছিল। বিষয়টা হচ্ছে যে, আমি রিলেভেন্ট একটা কোশ্চেন করি। বিষয়টা হচ্ছে যে আমার যেহেতু ক্র্যাক গুলো আমি ইউজ করতেছি, এই ক্র্যাক গুলো কোথা থেকে কোন পর্যায়ে যাচ্ছে, আমার এইটা কোনো ইনপয়েন্ট থেকে নেটওয়ার্কে যাচ্ছে কিনা, এখানে কোনো কেস রাইজ হচ্ছে কিনা বা কোনো ইভেন্ট জেনারেট হচ্ছে কিনা, এইগুলো পুরো পাথটা আমি দেখতে পারবো যদি আমার সিমটা যখন হ্যাঁ থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাই না? একদম বিষয়টা হচ্ছে তাই। স্পেসিফিক জায়গায় কথা বলছেন আপনি। তো এর জন্যই আমার আরো বেশি দরকার। আমি ক্র্যাক চালালে আমি দেখতে পারবো যে এটা লেটারের মুভমেন্ট আছে কিনা, এটা এক্স্যাক্টলি, আরো 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 ওপেন সোর্স আছে আপনারা এই ক্ষেত্রে ল্যাটারাল মুভমেন্ট দেখার জন্য, আরো বিভিন্ন ধরনের স্পাইক, আপনার নেটওয়ার্কের ফ্লো যারা নকে আছেন, বিভিন্ন ধরনের টুলস জানেন, ওপেন সোর্সও আছে, সেইগুলোও ইন্টিগ্রেট করে দেখতে পারবেন। যেটার মধ্যে মোস্ট কমন একটা জিনিস যেটা আমরা এই কোর্সেও দেখাবো সেটা হচ্ছে জাভিক্স। জ্যাভিক্স। সিপিইউ স্পাইক কত হইতেছে, বা আপনার নেটওয়ার্কের ব্যান্ডউইথ কি পরিমাণে যাইতেছে, হ্যাঁ, কত পরিমাণে বড় লার্জ ফাইল যাচ্ছে কিনা, এটা তো আপনি ব্যান্ডউইথ দিয়ে দেখতে পারবেন। তো জ্যাভিক্স এটা দেখা যায়, এটা খুবই সকের জন্য খুবই হেল্পফুল। ইয়েস ইয়েস। এটা তো মনিটরিং টুলস না, জেভিক্সটা? জি জি, মনিটরিং টুলস। এটা এজেন্ট বেস, এসএনএমপি বেস, দুইভাবেই করা যায়। আচ্ছা ভাই, আমার আমার কোর্স রিলেটেড একটা কোশ্চেন ছিল। জি। কোশ্চেনটা ছিল যে
আমাদের তো ওই যে ইন্ডাস্ট্রি লেভেলে যে টুল গুলা ইউজ হয়, সোর, আইপিএস, আইডিএস, তারপরে ইডিএস সম্পর্কে তো জানা লাগবে না? তো এটা কি কোর্সে ইনক্লুডেড? ইনক্লুডেড, এই সম্পর্কে আপনাদের পুরো ধারণা দেওয়া হবে। প্র্যাকটিক্যাল নাকি জাস্ট থিওরি? প্র্যাকটিক্যাল আমি এটা তরিকুল ভাই যদি আমাকে ম্যানেজ করে দিতে পারে, তরিকুল ভাই। না, যেটা হলো সবকিছু তো একটা কোর্সের মধ্যে পাওয়া যায় না। তো তাহলে তো কোর্সের ফিটা হয়ে যায় অনেক বেশি। আইপিএস আইডিএসটা আসলে আমরা যতটুকু এক্সপেন্সিভ। যতটুকু পসিবল আমরা দেখানোর ট্রাই করবো, ঠিক আছে? বাট এটা মানে কিভাবে আমরা কাজ যেটা করে, দেখাবো কিভাবে সেটা ওভারফ্লো করা হয় এটা দেখানো। হিউজ পরিমাণ দেখাবো, আমরা অ্যাডভান্স লেভেলে অনেক কিছুই দেখাবো যেটা আমাদের চিন্তারও বাইরে, ঠিক আছে? বাট সবকিছু আসলে পসিবল না। তো আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী ইনশাল্লাহ আমরা ট্রাই করবো। আশরাফুল ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া, আমরা কি স্প্লাঙ্কের মাধ্যমে লগ অ্যানালিসিস দেখবো এই কোর্সে? না না না, আমরা শুধু ওয়াজো ওপেন সোর্সটা দেখবো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ভাই